স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। আরও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, এবং আজকের এপিসোডে আমি যে ঘটনাটি শোনাবো সেই ঘটনাটি আপনাদের ভালো লাগবে বলেই আশা করছি, কারণ ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিয়াজ রাজ এবং তার ঘটনা আপনারা খুবই পছন্দ করেন। আজকে আমি আশা করব তার ব্যতিক্রম হবে না। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। চারদিক পুরো খুটখুটে অন্ধকার, হয়তো লোডশেডিং হয়েছে। মোস্তাক মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখল বিছানায় তার বন্ধু সালাউদ্দিন নেই। সালাউদ্দিনের নাম ধরে ডাকতে ডাকতে মোস্তাক গোটা জায়গাটা খুঁজে বেড়াতে শুরু করে। আশ্চর্য, কোথায় গেল ছেলেটা? বেডরুম আর বাথরুম চেক করা হয়ে গেছে, কোথাও বিন্দুমাত্র অস্তিত্ব নেই ওর। অন্যমনস্কভাবে এদিক সেদিক ফোনের আলো বোলাচ্ছিল মোস্তাক। হঠাৎ তার মনে হলো বারান্দার এক কোণায় সাদা মতো কিছু একটা পড়ে আছে। সেদিকে আলো ফেলতেই যে দৃশ্য প্রত্যক্ষ করল তা দেখে মোস্তাকের হাত থেকে ফোনটা সশব্দে খসে পড়ে। মাটিতে অসহায়ের মতো পড়ে আছে সালাউদ্দিনের নিষ্প্রাণ দেহ। গলায় গভীরভাবে বিঁধে রয়েছে একটা বিশাল আকার ভারী পেন্সিল। কাঠের মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে কোথাও কেউ নেই। আচমকা চোখের সামনে এমন ভয়াল দৃশ্য সহ্য করতে পারল না মোস্তাক। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে বন্ধুর মৃতদেহের পাশে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, কেমন আছেন? আমি রিয়াজ রাজ, ঠিকানা রামগঞ্জ, লক্ষ্মীপুর। ব্যবসায়িক কারণে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছি। এর আগে আমার পাঠানো ফকির জিন ঘটনাকে আপনারা যে উষ্ণ ভালোবাসা এবং স্বীকৃতির মোহরে বরণ করে নিয়েছিলেন তার জন্য কৃতজ্ঞতা জানানোর মতো শব্দ ভাণ্ডার হয়তো আমার অভিধানে নেই। তবে বিশাল ওই ভালোবাসার জন্য আরও একটি ভয়ানক সত্য ঘটনা নিয়ে আজকের ইমেল লিখতে বসা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালোবাসার পরশে সিক্ত হবে। আজকের ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার খুব কাছের বন্ধু সীমান্তর কাছ থেকে। বর্তমানে সে বাংলাদেশে পুলিশ সদস্যে কর্মরত আছে। আজ থেকে প্রায় 3 বছর পূর্বে বান্দরবনের কোনো এক দুর্গম প্রান্তরে তার পোস্টিং হয়েছিল। তখন এই ঘটনার একটি অংশ হয় সে। ভূত.কমে আমার পাঠানো ফকির জিন শোনার পর সীমান্ত আমায় এই ঘটনা শেয়ার করে। যেহেতু এই ঘটনার সাথে আইনের রক্ষক এবং অলৌকিকতার সংমিশ্রণ রয়েছে, তাই ঘটনার স্থান এবং চরিত্রগুলোর প্রকৃত নাম আমি ছদ্মনামের আবরণে ঢেকে দিয়েছি, এবং আপনাদের বোঝার সুবিধার্থে এই দীর্ঘ ঘটনা মোট 3 ভাগে লিখতে হবে আমাকে। প্রথম ভাগ শুনব বান্দরবনে থাকা কোনো এক ইকো রিসোর্টের কর্মীর মুখ থেকে। ওনার থেকে সীমান্ত আমায় যেভাবে বলেছে সেই প্রেক্ষাপটে আমি ঘটনাটি উপস্থাপন করছি। লেখায় অনিচ্ছাকৃত ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম ভাগ। সালাউদ্দিন ভয় মেশানো ব্যঙ্গের সুরে বলে, ঘুরতে আসার জন্য বেশ চমৎকার জায়গা বেছেছ তুমি। এই বান্দরবনের গভীরে আমরা 7টা দিন কাটাবো। হেসে উঠল মোস্তাক। আরে বান্দরবনের এখনই কি দেখলে? এখনো প্রায় 2 ঘন্টার পথ বাকি। পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে উঁচু নিচু আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলল ওদের গাড়িটা। ঘন্টা 2 বাদে রিসোর্টে পৌঁছায় মোস্তাক ও সালাউদ্দিন। আসসালামু আলাইকুম, আমি আব্দুস সালাম, এই ইকো রিসোর্টের ম্যানেজার। লোকটার দিকে তাকিয়ে মোস্তাক বলে, ওয়ালাইকুম আসসালাম, আমি মোস্তাক আহমেদ। আমাদের দুজনের নামে একটা রুম বুক করা আছে। জি জি। ম্যানেজার রেজিস্টার চেক করে বললেন, মোবারক, মোবারক, যা গিয়ে স্যারকে রুমটা দেখিয়ে আয়, 103টা দেখিয়ে আন। ঘরখানা ভাবনার চেয়েও চমৎকার, বেশ বড় আর খোলামেলা। পূর্ব দিকে একটি বড় উন্মুক্ত বারান্দা। বারান্দায় সুন্দর একটা বেতের দোলনা লাগানো। তখনই সালাউদ্দিন বলে, রুমটা তো ভালো, কিন্তু মোস্তাক সালাউদ্দিনের দিকে তাকিয়ে বলে, কিন্তু কি?
না, মানে জায়গাটা কেমন একটু বিদঘুটে গোছের, চারদিকে ঘন ঝোপ জঙ্গল, দূরে দূরে শুধু কয়েকটা জেলে বস্তি। বলি, এইসব জায়গায় কেউ ভ্যাকেশন প্ল্যান করে? সালাউদ্দিনের কথায় মোস্তাক হেসে বলে, আচ্ছা সালাউদ্দিন, আমরা তো দেশ বিদেশের বহু জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু নিজের এই মাতৃভূমিটাকে কি ঠিক কখনো এক্সপ্লোর করে দেখার চেষ্টা করেছি? তুমি যেগুলোকে ঝোপঝাড় আর জেলে বস্তি বলছো, সেগুলো আমাদের বাংলাদেশের লোক সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ, আমাদের কালচারের মূল্যবান অ্যাসেট। মোস্তাককে থামিয়ে সালাউদ্দিন বলে ওঠে, আচ্ছা বেশ বেশ, ঢের হয়েছে, তাহলে এবার বলো আমাদের আজকের প্ল্যানটা কি? মোস্তাক ব্যাগ নামাতে নামাতে বলে, এতক্ষণ টানা ড্রাইভ করে এসেছি, তাই আজ ভাবছি রাতটা রেস্ট নেব, কাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব গ্রাম বাংলার শোভা দেখতে। মোস্তাকের উত্তরে সালাউদ্দিন আবার বলে, শোভা না ছাই, এই জঙ্গলমহলে ঘুরে দেখার মতো আদৌ কি কিছু আছে? আমার তো যথেষ্ট সন্দেহ আছে। মোস্তাক আবার হেসে বলে, সে না হয় কাল রোববার আগে ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে নেওয়া যাবে, তারপর যাব। রাত 9টা নাগাদ রুমে ডিনার নিয়ে এলো মোবারক। খাবারের প্লেটগুলো টেবিলে নামিয়ে রেখে ও এক কোণে চুপ করে দাঁড়িয়ে রইল। মোস্তাক বলে, কিছু বলবে মোবারক? মোবারক হঠাৎ ভ্যাবা চাকা খেয়ে বলল, না স্যার, মানে একটা কথা বলার ছিল। বলো শুনি। মোবারক আমতা আমতা করে বলছিল, না মানে বলছিলাম যে আজ একটু চোখ কান খোলা রাখবেন, একা একা বাইরে যাবেন না। মোস্তাক থতমত খেয়ে বলল, কেন মোবারক? এ অঞ্চলে বন্য পশুদের উপদ্রব আছে নাকি, বাঘ বা বুনো হাতি? মোবারক একখানা নেতো হাসি হেসে বলল, না স্যার, এখানে জঙ্গল পাতলা, বাঘ বা হাতি জাতীয় কোনো জন্তু এদিকে খুব একটা আসে না। বনের আরো গভীরে ঢুকলে ওদের দেখা পেলেও পেতে পারেন, তবে এইখানে ওদের তেমন একটা দৌরাত্ম্য নেই। তবে যে তুমি বললে চোখ কান খোলা রাখতে, হ্যাঁ স্যার, আসলে আজ তো অমাবস্যার রাত, তাছাড়া জায়গাটা নিতান্তই গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চল তো ঠিক আছে, কিন্তু এই অমাবস্যার গেরোটা কি? খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল মোবারক। কিছু না স্যার, শুধু আপনাদের একটু হুঁশিয়ার থাকতে অনুরোধ করছি। আর আমি যা বললাম সেসব কথা আর ম্যানেজার সাহেবকে জানাবেন না, উনি নির্ঘাত আমার চাকরি খেয়ে ফেলবেন। কেন? উনি হয়তো ভাববেন যে আমি খামোখা ভয় দেখিয়ে রিসোর্টের গেস্টকে ভড়কে দিচ্ছি, কিন্তু আমার মনে হলো যে আপনাদের আগে ভাগেই সাবধান করে রাখাটা দরকার। মোবারক আর দাঁড়াল না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে সালাউদ্দিন ভয়ার্ত কণ্ঠে বলল, কিরে ভাই, কি সব বলে গেল ছেলেটা? হেসে উড়িয়ে দিল মোস্তাক, আরে ছাড় তো, গ্রামের ছেলে এরা সবাই আধুনিক যুগে ওই কুসংস্কারের মধ্যে ডুবে আছে, এদের ফালতু কথায় পাত্তা দিবি না। এখন যা, ডিনারটা সেরে শুয়ে পড়, সারাদিন যা ধকল গেল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে 9:30 নাগাদ ওরা শুতে গেল। কিছুক্ষণের মধ্যেই মোস্তাকের নাক ডাকার প্রবল শব্দ আরম্ভ হলো, তবে সালাউদ্দিনের চোখে কিছুতেই ঘুম আসছে না। মাথার মধ্যে শুধুই ঘুরপাক খাচ্ছে মোবারকের সাবধান বাণী। কি বলে গেল ছেলেটা? কেনই বা বলল? মনটা কেমন যেন কু ডাকছে। অনেক এপাশ ওপাশ করেও দু চোখের পাতার এক করা গেল না। মনের ভেতরে সমানে একটা অস্বস্তি কাজ করছে। না, এভাবে ঘুম আসবে না। বিছানায় উঠে বসে মোবাইলটা অন করলো সালাউদ্দিন। রাত 10:15। খুব পানির তেষ্টা পেয়েছে। গ্লাসে পানি ঢেলে সবেমাত্র মুখে তুলতে যাবে, হঠাৎ হালকা একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে ওর ধ্যান ভঙ্গ হলো। ক্ষীণ হলেও ওটাকে স্পষ্ট শুনতে পায় সালাউদ্দিন। একটু মনোনিবেশ করতেই সালাউদ্দিন বুঝল আওয়াজটা বারান্দা থেকে আসছে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো। বারান্দাটা একদম জনশূন্য, শুধু বেতের দোলনাটা অল্প অল্প দুলছে, যেন এতক্ষণ ওখানে কেউ বসেছিল, দোল খাচ্ছিল। সালাউদ্দিন সেটাকে চোখের ভুল ভেবে আবারও পাশ ফিরে শুয়ে পড়ল। চোখটা একটু লেগে এসেছিল। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই ধড়মড়িয়ে উঠে বসল সে।
বাতাসে ফুরফুর করছে অজানা বুনো ফুলের সুমিষ্ট গন্ধ। এদিক ওদিক তাকাতে গিয়ে চোখটা চকিতে আটকে গেল বারান্দার দিকে। সেখানে 0 পাওয়ারের একটা লাইট ল্যাম্প টিম টিম করে জ্বলছে। সেই মৃদু আলোয় ও লক্ষ্য করল দোলনায় কেউ একজন বসে আছে। পেছন থেকে দেখে মনে হলো একটা বাচ্চা মেয়ের অবয়ব, পরনে সাদা ফ্রক, ঘাড়টা একদিকে হেলিয়ে নিথরভাবে বসে আছে বাচ্চাটি। সালাউদ্দিন ফোনটা বের করে ভিডিও রেকর্ড অন করল, যাতে পরবর্তীতে মোস্তাক এটিকে যুক্তি বলে উড়িয়ে দিতে না পারে। ক্যামেরা বারান্দা বরাবর করে সালাউদ্দিন মেয়েটার হাতের দিকে তাকায়। ওর হাতে ওইটা কি? লাইট ল্যাম্পের স্বল্প নীল আলোর মধ্যেও ওই কাঠের বস্তুটা চকচক করছিল। সালাউদ্দিন মৃদুস্বরে বলে ওঠে, কে কে ওখানে? সালাউদ্দিনের ডাকে মেয়েটা ফিরেও তাকালো না। মোস্তাক অঘরে ঘুমাচ্ছে। ওকে জাগানোর দরকার নেই বলে সালাউদ্দিন নিজেই বিছানা থেকে উঠে বারান্দার দিকে এগোলো। মেয়েটা এখনো ওভাবেই পেছন ফিরে বসে আছে। ওর লম্বা খয়েরি চুলগুলো হাওয়ায় এলোমেলো ভাবে উঠছে। গায়ের রং অস্বাভাবিক রকমের বিবর্ণ। মেয়েটা বাঁ হাতে কিছু একটা জিনিস আড়াল করে রেখেছে। অনেক চেষ্টা করেও সেটিকে দেখতে পেল না সালাউদ্দিন। হাই মেয়ে, ওঠো। সালাউদ্দিন ধমকের সুরে বলে, কি হলো? কথা কানে যাচ্ছে না? কি চাই তোমার? কেন এখানে এসেছো? ওঠো বলছি। মেয়েটা তখনও সেভাবেই একদিকে ঘাড় কাত করে বসে রইল। ওর প্রশ্নে কোনো রকম কর্ণপাতই করল না। এবার প্রচণ্ড রাগ হলো সালাউদ্দিনের। মেয়েটার হাতটা ধরে একটা প্রবল ঝাঁকুনি দিল সে, কিন্তু পরক্ষণেই বিদ্যুৎ স্পর্শের মতো ছিটকে দূরে সরে গেল সালাউদ্দিন। ধীর স্বরে সে বলল, আরে, হাতটা দেখি আশ্চর্য রকমের ঠান্ডা। এদিকে কাঁধে স্পর্শ পেয়ে মেয়েটা এবার আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। ওর হাতে ধরা জিনিসটা এতক্ষণে চোখে পড়ল সালাউদ্দিনের। একটা পেন্সিল। কি চাই তোর? এখানে কেন এসেছিস? হ্যাঁ মেয়ে, শুনছিস আমার কথা? মেয়েটা এতক্ষণ সালাউদ্দিনের দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল, তবে এবার সে ধীরে ধীরে ওর দিকে মুখ ফেরালো। সেই বিভৎস মুখ দেখে সালাউদ্দিনের সর্বাঙ্গে একটা ঠান্ডা শিহরণ বয়ে যায়। ও হয়তো দুঃস্বপ্নেও এমন ভয়ঙ্কর মুখের কথা কল্পনাও করেনি। বিস্ফারিত চোখে দেখল বাচ্চা মেয়েটার ফ্যাকাশে সাদা মুখটা ডিমের খোলার ন্যায় মসৃণ এবং সমান। চোখ, নাক, ঠোঁট কোনো কিছুরই অস্তিত্ব নেই। ঠিক যেন কেউ ধারালো ছুরি চালিয়ে গোটা মুখটা চেঁচে দিয়েছে। মেয়েটা দৃষ্টিহীনের মতো দুহাত প্রসারিত করে এলো পাথারি হাতড়ে বেড়াতে লাগলো। সালাউদ্দিনের বুঝতে একটু সময় লাগলো না যে এটা কোনো সাধারণ মেয়ে নয়। ভয়ে হতবুদ্ধি হয়ে এক পা করে পিছু হটতে লাগলো। এবার মেয়েটা ওর নাগাল পাওয়ার জন্য দুহাত উঁচিয়ে পাগলের মতো এদিক সেদিক ছুটে বেড়াতে আরম্ভ করলো। হাতের কাঠের পেন্সিলটা থেকে থেকে ঝলসে উঠছে নাইট ল্যাম্পের দুর্বল নীলচে আলোয়। একটা শব্দ। সন্তর্পণে পেছনে সরতে গিয়ে হঠাৎ সালাউদ্দিনের হাতে ধাক্কা খেয়ে একটা পিতলের ফুলদানি সশব্দে আছড়ে পড়েছে মাটিতে। মেয়েটি ঘাড় ঘোরালো সেই আওয়াজ লক্ষ্য করে। দৃঢ় পায়ে একটু একটু করে এগোতে আরম্ভ করলো সেই দিকে। ওই অলৌকিক রূপধারিণী চোখ, নাক, মুখবিহীন প্রেত মূর্তিকে নিজের দিকে অগ্রসর হতে দেখে সালাউদ্দিনের মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এসেছে, কিন্তু ও কিছুতেই নিজের পা দুটোকে নাড়াতে পারল না। ক্যামেরা মেয়েটির দিকে রেখেই চিৎকার করে বলল, কে আছিস? আমাকে বাঁচা। যেন কেউ মেঝের সঙ্গে ওর পা দুটোকে পেরেক দিয়ে ঠুকে দিয়েছে। মরিয়া হয়ে পালাতে গিয়ে সালাউদ্দিন হুমড়ি খেয়ে আবারও মেঝেতে পড়ল। মেয়েটা এখন অনেকটা কাছে এসে পড়েছে। মুহূর্তে লেপা মোছা মসৃণ ডিম্বাকৃতি মুখাবয়ব এখন ঠিক ওর সম্মুখে। শেষবারের মতো নিজের সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল সালাউদ্দিন, ডাকল মোস্তাককে। পর মুহূর্তেই একটা ঝকঝকে ফলা সবেগে নেমে আসে। মেয়েটা তার হাতের পেন্সিলটা বিদ্ধ করে দিয়েছে ওর গলায়। যন্ত্রণায় ছটফট করছে সালাউদ্দিন। ফোনটা পাশে রেখেই পড়ে যায়। সালাউদ্দিনের সে অমানসিক চিৎকার শুনে বিছানায় ধড়মড়িয়ে উঠে বসেছে মোস্তাক। এর পরের ঘটনা আপনারা শুনেছেন। সকালে পুলিশ এসে সালাউদ্দিনের লাশ উদ্ধার করে, কিন্তু খুঁজে পায়নি সালাউদ্দিনের মোবাইল ফোন। অনেক তদন্ত হবার পরেও খুনের রহস্য
উন্মোচিত হয়নি। বাধ্য হয়ে পুলিশ ওই রিসোর্টকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। মোস্তাক যেদিন ফিরে আসবে সেদিন মোবারককে ডেকে বলে, জ্ঞান আমি সালাউদ্দিনের লাশ দেখে হারাইনি, ওর ফোনে ধারণকৃত ভিডিও দেখে হারিয়েছিলাম। আমি জানি ফোনটা তোমাদের কারো কাছে আছে, তবে এসব পুলিশকে না জানানোর মূল কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। সারা জীবন আমি নিজেই এসব কুসংস্কার বলে আখ্যা দিয়ে এসেছি। যাই হোক, এটা প্রথম ভাগ ছিল এবং প্রথম ভাগে আমার একটা বিরাট প্রশ্ন ছিল যে সালাউদ্দিন যে মারা গেল এটা তো সে এসে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেনি, রাইট? তাহলে এটা জানলো কিভাবে? এখন বুঝলাম যে ভিডিও দেখে এটা বুঝতে পেরেছিলেন মোস্তাক যে কি ঘটনা ঘটেছিল এবং সেটিকেই সাজিয়ে লিখেছেন আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন রিয়াজ রাজ তিনি। এই ছিল প্রথম ভাগ। পরবর্তীতে মোস্তাকের কাছ থেকে জেনেছে সীমান্ত। এবার শুরু করছি ঘটনার দ্বিতীয় অংশ। 5 মাস পর। হ্যালো, ইন্সপেক্টর জহিরুল ইসলাম স্পিকিং। স্যার, আমি থানা থেকে নাজমুল বলছি। হ্যাঁ, বলো নাজমুল। সব জায়গায় ফোর্স পাঠানোর ব্যবস্থা হয়ে গেছে তো? ইয়েস স্যার। ওকে। খুনি প্রত্যেক অমাবস্যার রাতেই খুন করতে বেরোয়। সেই হিসেব অনুযায়ী আজ রাতে আর একটা খুন হওয়ার কথা, তবে সেটা যে কোনো মূল্যে আমাদের আটকাতে হবে। আমাদের জন্য কোনো সাজেশন আছে স্যার? যে কোনো সন্দেহভাজন লোককে দেখলে তাকে সঙ্গে সঙ্গে কাস্টাডিতে নেবে। যেহেতু খুনির কোনো সন্ধান পাওয়া যায়নি, তাই আমরা হলফ করে বলতে পারছি না যে সে নারী না পুরুষ, বৃদ্ধ না কিশোর। তবে খুনের জন্য ব্যবহৃত অস্ত্রটা কিন্তু সেই একই, কাঠের পেন্সিল। চোখ কান খোলা রাখবে। যে কারো ওপর সন্দেহ হলে তাকে বিনা বাক্যে আটক করে জেরা করবে। ক্লিয়ার? ইয়েস স্যার। গুড। আর শোনো, লাস্ট 1 বছর ধরে এই কেসটা গলায় কাঁটার মতো বিঁধে আছে। প্রতি অমাবস্যায় একটা করে হত্যা হচ্ছে এই তল্লাটে। ধারাবাহিক খুনগুলো আটকাতে আমাদের এই বিফলতার ওপরতলা থেকে অনেক কথা শুনতে হচ্ছে। মেক শিওর যেন এইবার কোনো ভুল না হয়। ওকে স্যার, আমি ফোর্স নিয়ে বেরোচ্ছি। আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন। হ্যাঁ, আসছি। পুলিশ কোয়ার্টার থেকে বেরিয়ে তাড়াতাড়ি জিপে উঠে বসলেন ইন্সপেক্টর জহিরুল ইসলাম। গাড়ি স্টার্ট দিতে যাবেন, হঠাৎ যেন মনে হলো গাড়ির পেছনের সিটে কেউ বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখলেন সাদা ফ্রক পরা বছর দশকের একটা মেয়ে মাথা হেঁট করে বসে আছে প্রস্তর প্রতিমার মতো। গাড়ির ভেতরকার বাতাস কোনো এক বুনো ফুলের মিষ্টি সুবাসে ভরে উঠেছে। হ্যাঁ, কে রে তুই? এখানে উঠে বসেছিস কেন? জানিস না এটা পুলিশের জিপ? নেমে যা, নেমে যা বলছি। ইন্সপেক্টর সাহেবের কড়া ধমকে মেয়েটা একটুও বিচলিত হলো না। শুধু ঘাড়টা একদিকে সামান্য কাত করে নিজের বাঁ হাতটা উঁচিয়ে ধরল। স্ট্রিট লাইটের মরা আলোয় ইন্সপেক্টর জহিরুল ইসলাম স্পষ্ট দেখলেন সেই হাতে রয়েছে একটা বড় পেন্সিল। নৃশংস কাঠের ফলাটা থেকে থেকে চকচক করে উঠছে। ইন্সপেক্টর জহিরুল ইসলাম স্তম্ভিত হয়ে গেলেন। পেন্সিলটা যেন সাধারণ কোনো পেন্সিল নয়, সেটার অগ্রভাগ ধারালো। তার উপর মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা, আর বুনো মিষ্টি ফুলের গন্ধটা রহস্যময় করে তুলেছে পরিবেশটাকে। তিনি রেগে বললেন, তুই কি সেই খুনি? সামান্য একটা বাচ্চা মেয়ে খুন করেছে এতগুলো? সীমান্ত, কইরে তুই? দেখে যা খুনিকে। তার কথা শেষ না হতেই মেয়েটি হঠাৎ দ্রুত গতিতে ওনার দিকে মুখ ফেরালো। ইন্সপেক্টর যা দেখলেন তাতে তার শরীর হিম হয়ে গেল। মেয়েটির মুখটা স্বাভাবিক নয়, ঠিক যেন কেউ ধারালো ছুরি দিয়ে মুখটা তাকে চেষে দিয়েছে। এই বিভৎস দৃশ্য দেখে তার হাত থেকে মোবাইল ফোনটা পড়ে গেল সশব্দে। তিনি পালাতে চাইলেন, কিন্তু তার পা দুটো যেন গেঁথে গেছে মাটিতে। তিনি নড়তে পারলেন না। সেই পেন্সিলের ধারালো ফলাটা সবেগে ছুটে আসে। একটি তীক্ষ্ণ যন্ত্রণায় ওনার চোখ অন্ধকার হয়ে যায়। তিনি অনুভব করলেন তার শরীর থেকে উষ্ণ রক্তস্রোত বেরিয়ে যাচ্ছে। মোবাইল থেকে আসা একটানা রিংটোন নাজমুলের ঘুম ভেঙে গেল। সে তাড়াতাড়ি ফোনটা হাতে নিল। স্যার, স্যার, আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন, সব ফোর্স রেডি। কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে কোনো উত্তর নেই, শুধু একটা ক্ষীণ আর্তনাদ ভেসে আসছে। নাজমুল অস্থির হয়ে উঠল। স্যার, কিছু হয়েছে? সীমান্ত কোথায় স্যার? আমি এক্ষুনি আসছি। এদিকে অন্ধকার জিপের ভেতরে ইন্সপেক্টর ইসলামের নিথর দেহ পড়ে আছে, আর পাশেই সেই মুখবিহীন মেয়েটি দাঁড়িয়ে, তার হাতে সেই পেন্সিল।
বাইরে তখনও বুনো ফুলের মিষ্টি গন্ধ ভাসছে। অমাবস্যার রাত। নাজমুল সাব ইন্সপেক্টর পদে কর্মরত। ইন্সপেক্টর জহুরুল ইসলামের মৃত্যুর পর তাকেই এই রহস্যময় কেসটির ভার নিতে হলো। ওপর মহল থেকে প্রচণ্ড চাপ আসতে থাকে। খুনের ধারাবাহিকতা থামাতে হবে যে কোনো মূল্যে। কিন্তু কিভাবে? খুনির কোনো চিহ্ন নেই, তার পরিচয় অজানা। সে নারী না পুরুষ, কিশোর না বৃদ্ধ, কিছুই পরিষ্কার নয়। শুধু একটি জিনিস নিশ্চিত, খুনের অস্ত্র একটি পেন্সিল। সীমান্তকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে সে জানায়, স্যার, আমি ওয়াশরুমে ছিলাম, বেরিয়ে এসে দেখি জহির স্যারের রক্তাক্ত দেহ গাড়িতে। স্যারকে এমন অবস্থায় দেখে জ্ঞান হারাই আমি, তবে আশেপাশে কাউকে দেখিনি। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে পুলিশ অফিসার যেহেতু মারাই গেছেন, তিনি তার অভিজ্ঞতার কথা কিভাবে বললেন। আমিও এই পর্যায়ে এসে, অর্থাৎ এতদূর পরে কনফিউশন হওয়ার কারণে রিয়াজ রাজকে ফোন করি এবং তার কাছ থেকে জেনে নেই কিভাবে এই ঘটনাটি অন্যরা জানতে পারল। সেটা রিয়াজ রাজ পরে পরিষ্কার করেছেন। দেখা যাক কতটা পরিষ্কার হয় আপনাদের কাছেও। কোনো রকমে এড়িয়ে যাওয়ার মূল কারণ, বাচ্চা মেয়েটির ব্যাপারে হোটেল কর্মী মোবারকের থেকে সীমান্ত পূর্বেই জেনেছে। এখন সবটা বললে ওই মেয়ের অস্তিত্ব খোঁজার জন্য সীমান্তকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, যার উত্তর সীমান্তর কাছে নেই। তাছাড়া খুনি কোনো জিন ভূত এসব শুনলে সীমান্তকেই না খুনির ট্যাগ লাগিয়ে দেয়। পরবর্তী অমাবস্যার রাত। নাজমুল তার টিমের সদস্যদের নিয়ে থানার ভেতরে বসে আছে। নাজমুল গম্ভীর গলায় বলে, আজ রাতটা খুব সতর্ক থাকতে হবে, কোনো রকম ভুল করা চলবে না। তখন কনস্টেবল শওকত বলে, স্যার, আমরা তো সব জায়গায় ফোর্স মোতায়েন করেছি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারিও বাড়ানো হয়েছে। বান্দরবনের এই এলাকাটা এমনিতেই অনেক গভীর, এখানে লোকালয় কম। খুনি ঠিক কোন এলাকা থেকে আসে সেটা বোঝা যাচ্ছে না। নাজমুল মাথা নাড়ল। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সমস্যা। এদিকে আবার এলাকাবাসী এটিকে জিন ভূতের কাজ বলে বেড়াচ্ছে। আমাদের কি তাদের কথা বিশ্বাস করা উচিত? এসব কুসংস্কারে এখন বিশ্বাস আনবো আমরা? কনস্টেবলের কথায় সবাই হেসে ওঠে। নাজমুল আবার দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি, কিন্তু ঘটনার পারিপার্শ্বিকতা এতটাই অদ্ভুত যে অবিশ্বাস করাও কঠিন। কোনো ক্লু পাচ্ছি না, কোনো ফরেন্সিক প্রমাণ নেই, শুধু একটা পেন্সিল আর বুনো ফুলের গন্ধ, যা খুন হওয়ার স্থানে প্রতিবারই অনেক বেশি থাকে। অর্থাৎ গন্ধটা কিভাবে পায় বা প্রত্যেকটা মার্ডার হওয়ার সময়ই যে গন্ধ পেয়েছিল তারা, সেটা কিভাবে পাওয়া যায় সেটা এখন পরিষ্কার হলো। কিন্তু হঠাৎ থানার ফোনটা বেজে উঠল। নাজমুল দ্রুত ফোন ধরে। হ্যালো, কে বলছেন? স্যার, আমি রহিম বলছি, লামার চেকপোস্ট থেকে। হ্যাঁ রহিম, কি খবর? স্যার, এখানে একটা লাশ পাওয়া গেছে। একজন মাঝবয়সী লোক, গলায় পেন্সিল বিঁধে আছে। আর কি? স্যার, চারিদিকে বনো ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে। কি, এত তাড়াতাড়ি খুন? আসছি। ফোনটা রেখে নাজমুল তার টিমকে বলল, দ্রুত চলো, লামায় অলরেডি খুন হয়ে গেছে। অমাবস্যার নিকোষ কালো রাত। আকাশে চাঁদ নেই, টিম টিম করে তারারা জ্বলছে, আর নিভে গেল কোনো এক জীবনের জ্বলন্ত প্রদীপ। লামার চেকপোস্টে পৌঁছে নাজমুল দেখল পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছে। চারপাশে উৎসুক জনতার ভিড়, সবার চোখ মুখে ভয়। নিহত ব্যক্তির দেহ মাটিতে, গলায় সেই পরিচিত কাঠের পেন্সিলটা বিঁধে আছে, চারপাশে বুনো ফুলের মিষ্টি গন্ধ। কনস্টেবল শওকত বলল, স্যার, লোকটা সম্ভবত একটা ফেরিওয়ালা, এখানে কাছাকাছি কোনো একটা গ্রামের বাসিন্দা। নাজমুল বলল, কেউ কিছু দেখেছে? না স্যার, এই সময় এখানে লোকজনের আনাগোনা কম থাকে, রাত বিরেতে কেউ সাধারণত বের হয় না, বিশেষ করে এই অমাবস্যার রাতে। নাজমুল গভীর চিন্তায় ডুবে যায়। প্রতি অমাবস্যায় এই খুন, একই ধরনের অস্ত্র, বুনো ফুলের গন্ধ। এই খুনি কি আসলে কোনো সাধারণ মানুষ, নাকি অন্য কিছু, কোনো অতিপ্রাকৃত শক্তি? পরের কয়েকদিন নাজমুল একটানা এই কেস নিয়ে কাজ করতে লাগলো। সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোতে গিয়ে সে খোঁজ খবর নিতে থাকে। বিভিন্ন লোককথা ও জিনের গল্পগুলো সে মনোযোগ দিয়ে শোনে, কিন্তু এর কোনোটি এই রহস্যময় খুনের সাথে পুরোপুরি মিলছে না। কিছু গল্পে মুখবিহীন সত্তার কথা থাকলেও তাদের পেন্সিলের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবেই একজন প্রবীণ মৌলানা সাহেবের সাথে দেখা হয় নাজমুলের। তিনি বহু বছর ধরে এই অঞ্চলের মানুষের ধর্মীয় ও সামাজিক রীতিনীতি সম্পর্কে জ্ঞান রাখেন। নাজমুল তাকে সব খুলে বলে। তিনি নাজমুলকে বলেন, কিছু কিছু জিন আছে যারা অতৃপ্তির কারণে এইভাবে বিচরণ করে। তাদের
বিশেষ কিছু চিহ্ন থাকে। নাজমুল আগ্রহী হয়ে বলে, বিশেষ চিহ্ন? হ্যাঁ, এই বুনো ফুলের গন্ধ, মুখবিহীন অবয়ব, এ হয়তো তাদেরই চিহ্ন। এরা এমন জিন যারা অপূর্ণতার কারণে ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। আর এই পেন্সিল, এটিও হয়তো কোনো প্রতীক হিসেবে দেখাচ্ছে। হয়তো পেন্সিলের সাথে সম্পর্কিত কোনো ঘটনা রয়েছে। হুজুর, হয়তো হয়তো বললে আমি কিভাবে কি করব? আমি মুসলিম, জিন জাতির উপর আমার বিশ্বাস আছে, কিন্তু চলমান ঘটনার সাথে তাদের সম্পর্ক আসলে কি আছে? মওলানা সাহেব মাথা নাড়লেন। আমি নিশ্চিত নই বাবা, তবে যদি তাই হয় তাহলে এর সমাধান মানুষের ক্ষমতার বাইরে। এক্ষেত্রে দোয়া আর ইবাদত ছাড়া কোনো উপায় নেই। নাজমুল হতাশার সাথে মাথা নাড়ল। সে একজন পুলিশ অফিসার, তার কাজ যুক্তি আর প্রমাণের ভিত্তিতে অপরাধীকে ধরা। অলৌকিকতার ওপর ভরসা করে এগিয়ে যাওয়া তার পক্ষে কঠিন, কিন্তু কোনো যুক্তি বা প্রমাণ কাজ করছে না। দ্রুত খবর নিতে নিতে নাজমুলের হাতে আসে এক বিশেষ তথ্য, যা অনেকের বলা ঘটনার সাথে মিলে যায় বারবার। নাজমুল অনেকটা নিশ্চিত হয়ে যায় এই কেসের সাথে খুনের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এখানে শেষ হলো ঘটনার দ্বিতীয় ভাগ। এবার তৃতীয় এবং শেষ ভাগ লিখছি। সীমান্তের কাছে যখন শেষের অংশটি শুনলাম, তখন অমিত দাদার নামটা সে বলে। সাথে সাথে আমি অমিত দাদাকে কল দিতে বলি। ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী পূর্বের ন্যায় আমি এটিকেও ধারাবাহিকতার সাথে মিলিয়ে লিখছি। কচিকাচাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠল প্রাঙ্গণ। তাদের সমবেত আবদার, দাদু ও দাদু, একটা ভূতের গল্প বলো না। অমিত বাবু নিশ্চিত মনে একটা পান মুখে চালান করতে করতে বললেন, শীতের রাত, তার উপরে বাইরে ঝুপঝাপ বৃষ্টি, গল্পের আসর বসালে মন্দ হয় না। তো কেমন গল্প শুনবে তোমরা? অর্ণব লাফিয়ে উঠে বলল, সত্যি ভূতের গল্প। বন বিভাগের অবসরপ্রাপ্ত অধিকারী অমিত চক্রবর্তী প্রায় 5 বছর আগে চাকরি থেকে নিবৃত্ত হয়েছেন। শীতের ছুটিতে তার 2 ছেলে আর 2 মেয়ে এখন বাড়িতে এসেছে এবং তাদের সাথে হাফ ডজন দস্যি ডাকাতের দলও হানা দিয়েছে এই চক্রবর্তী ভিলায়। এই মুহূর্তে অমিতবাবু তাদেরই সমবেত আক্রমণে জর্জরিত। নরম ঠান্ডা রাত, সাথে সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি। ঠান্ডাটা যেন অনেক বেড়ে গেছে। সকাল থেকে লাইটটাও নেই। আলোয়ানটা ভালোভাবে জড়িয়ে নিয়ে অমিতবাবু বললেন, একই রাতের বেলা, তার উপরে লোডশেডিং, তার উপর আবার ভূতের গল্প। ভয় টয় পাবি না তো? না দাদু, আমরা কেউ ভয় পাই না। সাহসে টকবক করে উঠল 5 বছরের লিলি। অমিত ব্যঙ্গের হাসি এসে বললেন, ভয় পাবি না বলছিস লিলি বুড়ি? আচ্ছা শোন তবে। একটু গলা খাকারি দিয়ে বলতে শুরু করলেন অমিতবাবু, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। তখন আমি সবেমাত্র বন বিভাগের চাকরি থেকে অবসর নিয়েছি। শহর ছেড়ে গ্রামের শান্ত পরিবেশে থাকার ইচ্ছে নিয়ে এক প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছিলাম। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দরজার সামনে একটা সাইকেল পড়ে আছে, সাথে একটা চিঠি। চিঠি খুলে দেখলাম সেটি আমার পরিচিত এক ইন্সপেক্টর নাজমুলের। সে লিখেছে, অমিত দাদা, আপনি তো জঙ্গলের সমস্ত আনাচে কানাচে সবকিছু চেনেন। আমার একটি বিশেষ প্রয়োজন আপনার সাহায্যের। আপনি কি একবার আমার সাথে দেখা করতে পারবেন দ্রুত? আমি জানলাম নাজমুল সহজে এমন অনুরোধ করে না। নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার। দেরি না করে সকালেই তার সঙ্গে দেখা করতে গেলাম। নাজমুল আমাকে দেখে প্রথমেই তার সমস্যার কথা বলল। সে জানায়, ইদানিং তার চাকরিরত গ্রামে কিছু রহস্যময় ঘটনা ঘটছে। কিছু পর্যটক নিখোঁজ হয়ে যাচ্ছে, আবার কারো কারো লাশ পাওয়া যাচ্ছে অদ্ভুত অবস্থায়। গ্রামবাসীরা নানান কল্পকাহিনী ফাঁদছে, কিন্তু সবচেয়ে বেশি শোনা যাচ্ছে জঙ্গলের গভীরে থাকা একটি পুরাতন পোড়ো বাড়ির গল্প। এই পোড়ো বাড়ি নিয়ে হাজারো অলৌকিক ঘটনা প্রচলিত। নাজমুল আমাকে বলল, আমি দাদা, আমি কনস্টেবল শওকত আর সীমান্তকে নির্দেশ দিয়েছি ওই বাড়ি সম্পর্কে বিস্তারিত জানার জন্য। ওরা দুজন বাড়ির সন্ধান পেয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। আপনি এখানকার বন জঙ্গল সম্পর্কে অভিজ্ঞ, যদি তাদের সাহায্য করতে পারেন। আমি নাজমুলের কথা শুনে একটু অবাক হয়ে গেলাম। আমার জানা মতে এই জঙ্গলে কোনো পোড়ো বাড়ি ছিল না, কিন্তু যেহেতু নাজমুল জোর দিচ্ছে, আমি তাদের সাহায্য করতে রাজি হলাম। পরদিন সকালে আমি শওকত আর সীমান্তকে নিয়ে সেই বাড়ির সন্ধানে বের হলাম। অনেক খোঁজাখুঁজির পর আমরা সত্যিই একটা পোড়ো বাড়ির সন্ধান পেলাম। বাড়িটা ছিল অন্য পাহাড়ের কিনারায়। 2 পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল একটি খরস্রোতা ঝর্ণা।
ঝর্ণার স্রোতের কারণে পাহাড়ের দূরত্ব এত বেড়ে গিয়েছিল যে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য যে কাঠের সেতু ছিল তা বহু আগেই ভেঙে গেছে। শুধু এই পাহাড় থেকে পোড়া বাড়ির একটা কোণা দেখা যাচ্ছিল। শওকত বলল, স্যার, এই বাড়িতে পৌঁছানোর কোনো উপায় নেই, স্রোত এতটাই তীব্র, পার হওয়া অসম্ভব। আমি পরিস্থিতিটা বুঝতে পারছিলাম। এই অবস্থায় বাড়ি পর্যন্ত পৌঁছানো সত্যি কঠিন। তাই আমি নাজমুলকে জানালাম যে একটি সাময়িক সেতু তৈরি করা ছাড়া কোনো উপায় নেই। নাজমুল অত্যন্ত সাহসী এবং দৃঢ়চেতা মানুষ। সে তার দলবল নিয়ে নিজেই ওপারে যাওয়ার জন্য একটি সাময়িক সেতু নির্মাণ করল। দুদিনের অক্লান্ত পরিশ্রমে একটা বাঁশের সেতু তৈরি হলো। সেতু তৈরি হওয়ার পর নাজমুল এলাকার প্রবীণ হুজুরকে নিয়ে আসে। হুজুর দেখতে শান্তশিষ্ট, মুখে লম্বা দাড়ি, চামড়া ফর্সা। নাজমুল বলল, হুজুর, আমরা এই পোড়ো বাড়ির রহস্য উন্মোচন করতে চাই, আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। হুজুর মাথা নাড়লেন। তারপর সেই পোড়ো বাড়ির কাছাকাছি গিয়ে একটা আসন বসালেন। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য ধ্যানমগ্ন হলেন। আমরা সবাই ওনাকে ঘিরে দাঁড়িয়ে রইলাম নিঃশ্বাস বন্ধ করে, মানে হুজুরের কথা শোনার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন। এরপর বলতে শুরু করলেন, এই জিন এখন থেকে নয়, আরও অনেক আগে থেকে 13-14 বছর আগে প্রতি অমাবস্যা রাতে একটা না একটা খুন করত। মাঝখানে 7 বছর এরা বন্দী ছিল। এরপর আবার শুরু করেছে। আগে এলাকার লোকজন খুন করত 10 জনের মধ্যে একজনকে, বাকিদের অসুস্থ বা মারধর করে ছেড়ে দিত। এরপর একজন তান্ত্রিকের দ্বারা জিনগুলোকে বোতলবন্দি করা হলে তারা আর কাউকে ক্ষতি করতে পারেনি। কিন্তু পানির স্রোতে পাহাড় ভেঙে যাওয়ায় ওই বোতল পড়ে যায় ঝর্ণার স্রোতে। বোতল ভেঙে ওরা 7 বছর পর আবার মুক্ত হয়। প্রতি অমাবস্যায় তারা যাকে ধরে তাকেই খুন করে। এর মধ্যে বেশিরভাগ ভুক্তভোগী হয়েছে পর্যটকরা। লোকে দেখে পাহাড় ধস কিংবা পিচ্ছিল খেয়ে হয়তো পর্যটকের মৃত্যু। মূল ঘটনা অন্য কেউ ঘটিয়েছে। হুজুরের কথা শুনে নাজমুল সরাসরি হুজুরকে জিজ্ঞেস করল, কিন্তু কেন খুন করে? এই বাড়ি বা কার? নাজমুলের প্রশ্নে হুজুর একটা দীর্ঘশ্বাস ফেললেন। এরপর বললেন, এই বাড়ি একজন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারের বাড়ি। শখ করে 14-15 বছর পূর্বে জঙ্গলের গভীরে তিনি তার পরিবার সহ থাকতেন। তখনকার গ্রামবাসী অত ভালো বুঝত না বলে তারা মনে করত এই লোক জঙ্গল দখল করতে এসেছে। সেদিন ছিল অমাবস্যার রাত। পাহাড়ি কিছু লোকজন তাদের ঘর বাড়ি ভেঙে দেবে। ওরা সবাই মিলে অফিসারের পুরো পরিবার হত্যা করে। অফিসারের স্ত্রীর সাথে একটা জাহামর জাতির জিন ছিল। তার সামনে অফিসারের টেবিলে থাকা পেন্সিল দিয়ে অফিসারের পুরো পরিবার তারা হত্যা করে। এরপর এই বাড়িতেই তাদের সব দেহ পুড়িয়ে দেয়া হয়। বাড়িটা ভেতরে হওয়ায় থানার লোক এটিকে ডাকাত দলের হামলা বলে ভুল করে মামলা ক্লোজ করে দেয়। জাহামুর সহ্য করেনি। এরপর থেকে শুরু হয় তার হত্যাকাণ্ড। হত্যা যারা করেছিল তাদের বহু আগেই খুন করে ফেলেছে জাহামুর। হুজুরের কথা শুনে আমরা সবাই স্তম্ভিত হয়ে গেলাম। নাজমুল কিছুক্ষণ চুপ থাকার পর আবার জিজ্ঞাসা করল, এখন উপায় কি হুজুর? এই জিনকে কোনোভাবে আটকানো যাবে না? হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই বাড়িতে তাদের লাশের কঙ্কাল এখনো আছে, সেগুলোকে খুঁজে কবর দেয়া লাগবে এবং গ্রামবাসীকে নিয়ে অফিসারের পরিবারের জন্য মিলাদ পড়াতে হবে। আশা করি এতে জাহামুর শান্ত হবে। হুজুরের কথা শুনে নাজমুল আর দেরি করল না। সবাই পোড়ো বাড়ির ভেতরে প্রবেশ করলো। অনেক খোঁজাখুঁজির পর তারা সত্যিই কিছু হাড়গোড় খুঁজে পেল, কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সেগুলি ওই হতভাগ্য ফরেস্ট অফিসারদের পরিবারের সদস্যদেরই। অত্যন্ত শ্রদ্ধার সাথে সে হাড়গোড় সংগ্রহ করল। এরপর গ্রামবাসীর সহায়তায় সেগুলোকে ইসলামের রীতি অনুযায়ী দাফন করল। তারপর থেকে আর কখনো অমাবস্যার রাতে খুন হতে দেখা যায়নি। জঙ্গলের সেই পোড়ো বাড়িটা হয়তো এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশের রহস্যময় আবহাওয়া অনেকটা কেটে গেছে। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর পর্যটকরাও আবার নিরাপদে আসতে শুরু করল। নাজমুল স্বস্তির হাসি হাসে। আমরা বুঝতে পারছিলাম কিছু রহস্যের সমাধান শুধু আইন দিয়ে নয়, বিশ্বাস প্রথার মাধ্যমেও সম্ভব। গল্প শেষ করে অমিত কুমার আর চোখে চেয়ে বলে, সবকটা ভয় না পাওয়া বীর দস্যুগুলো আতঙ্কে গুটিসুটি মেরে আছে। এই ছিল আজকের ঘটনা। আশা করি সবার কাছে ভালো লেগেছে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই ঘটনার সাক্ষী হয়ে শুনেছেন। আমার আর একটা কথা বলার আছে। অনেকে হয়তো এটিকে নিছকই বানোয়াট গল্প ভেবে মুচকি হেসেছেন, তাই বারংবার বলছি, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি রিয়াজ রাজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে আবারও ফিরে আসব নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত বিদায়।
এই ঘটনা পড়ার সময় আমার মনে নানান ধরনের প্রশ্ন এসে উদয় হয়েছে এবং প্রতিবারই আমি সেটা বোঝার জন্য রিয়াজ রাজকে ফোন করেছি, তার কাছ থেকে জানতে চেয়েছি যে ঘটনা কি, কেন এটা ঘটছে। যেমন তিনি লেখার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে কখনো কখনো হয়তো যে ভুক্তভোগী তিনি কিভাবে মারা গেছেন সেই বিষয়টি তার ভাষায় বর্ণনা করেছেন। আমি জিজ্ঞেস করেছি যিনি মারা গেছেন তিনি তো এই ঘটনা বলতে পারবেন না। তখন তিনি বলেছেন যে একটা তো আপনাদের আগেই বলেছি যে ক্যামেরায় ধারণ করা ছিল, আর একটা যে সীমান্তর কথা আপনাদের মনে আছে, সীমান্ত কিন্তু পুরো জিনিসটাই, পুরো দৃশ্যগুলোই পাশ থেকে দেখেছিল, দূরে থেকে দেখেছিল এবং সে বিভিন্ন সংশয়ের কারণে এবং তার প্রতি সন্দেহ হতে পারে সেই কারণে এই বিষয়গুলো সেই মুহূর্তে এড়িয়ে যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এরপরেও যদি কোনো ক্লারিফিকেশনের দরকার হয় যেগুলো আমার মাথাতেও আসেনি বা আপনাদের মনে হচ্ছে এই প্রশ্নগুলো করা উচিত, আপনারা প্রশ্নগুলো জমিয়ে রাখুন, করতে থাকুন কমেন্ট সেকশনে। আমরা অবশ্যই সেই প্রশ্নগুলো নিয়ে হয়তো রিয়াজ রাজের কাছে ফিরে যাব এবং তার কাছ থেকে জানতে চাইব এই বিষয়গুলো আরও বেশি পরিষ্কার করার জন্য। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি শোনার জন্য। আমরা এখন এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আপনারা আগে কখনো শোনেননি বা শুনেছেন বা বারবার শুনতে চাইবেন। সেই ঘটনাগুলোতে চলুন শুরু করা যাক। আমার এই ঘটনাটি 2004 সালের, তখন আমি সবেমাত্র ক্লাস 9-এ। ঘটনাটি আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসাকে কেন্দ্র করে। বাসাটি মিরপুর বাংলা কলেজের পাশে কোনো এক এলাকায় অবস্থিত। গোপনীয়তা রক্ষার জন্য বাসার নাম উল্লেখ করলাম না। 3তলা বাসাটির 3য় তলায় বাড়ির কেয়ারটেকার এবং 2য় ও নিচতলায় ভাড়াটিয়া থাকত। বাসাটির পরিবেশ খুব সুন্দর ছিল এবং বাসাটি অত্যন্ত সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি করা হয়, কারণ এই বাসাতে বাড়িওয়ালাদের থাকার কথা ছিল, কিন্তু বাড়িওয়ালি মারা যাবার পর তারা সপরিবারে আমেরিকা চলে যায়। 2001 সালে নিচতলা ভাড়া নেই আমরা। প্রথম 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু 3য় বছর থেকে সমস্যা শুরু হতে থাকে। বাসার পশ্চিম পাশে একটি অগভীর জলাশয় ছিল এবং জায়গাটি ফাঁকা ছিল, কেউ সেখানে যেত না। আমি একদিন গভীর রাতে হঠাৎ ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। শব্দটি সেই জলাশয়ের দিক থেকে আসছিল। প্রথমে আমি এটাকে তেমন আমলে দেই নাই, কিন্তু সেই থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের শব্দ শুনতে লাগলাম, যেমন কুকুরের কান্নার শব্দ, বিড়ালের কান্নার শব্দ। আমার পরিবারের সবাইও সেই শব্দ শুনতে পেত, কিন্তু শব্দের কোনো উৎস খুঁজে পাওয়া যেত না। আজব ব্যাপার হচ্ছে, শব্দগুলো শুধু আমার পরিবারের সবাই শুনতে পেত, অন্য ওপরতলা বা অন্য বাড়ির কেউ পেত না। বাড়িতে মোট 5টি রুম ছিল, সবগুলো আমরা ব্যবহার করতাম না। একটি রুম খালি ছিল। তো এবার আমি গভীর রাতে একবার সেই রুম থেকে মানুষের কথা বলার ফিস ফিস শব্দ শুনতে পেলাম। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু এসবকে তেমন গুরুত্ব দেইনি। এবার শব্দ আসা শুরু করলো আমাদের লিভিং রুমের সাথে টয়লেট থেকে। সেখানে কান্নার শব্দ, কিন্তু টয়লেট ছিল ফাঁকা। এরপর টয়লেটের লাইট কেটে গেল। নতুন লাইট লাগানোর 3 দিনের মাথায় আবার লাইট কেটে যায়। এভাবে 1 মাসে 10টি লাইট পরিবর্তন করা হয়। ইলেকট্রিশিয়ানকে ডেকে আনার পরও সে লাইনে কোনো সমস্যায় খুঁজে পায়নি। তারপর থেকে টয়লেটটিতে আমরা লাইট লাগানো বন্ধ করে দেই। আমার মা বরাবরই অত্যন্ত সাহসী ও পরহেজগার। তিনি প্রচুর আমল ও ইবাদত করতেন। তো এসব ঘটনা প্রত্যক্ষ করার পরও তিনি ভয় পেতেন না। তো আমার মা পাশের বাড়ি এক পুরাতন ভাড়াটিয়ার কাছে জানতে পারেন যে আমাদের বাসার যে টয়লেটটিতে সমস্যা হচ্ছিল সেই টয়লেটটি বেশ কয়েক বছর আগে একটি কাজের মেয়ে আত্মহত্যা করে, যেটি আমরা আগে জানতাম না। পরে কেয়ারটেকার ক্ষমা প্রার্থনা পূর্বক সে আমাদেরকে কথাটি জানায় এবং সে স্বীকার করে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। এসব জানার পরেও আমাদের বাসাটি ছাড়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ আমার মা জানতে চেয়েছিলেন বাসাটির আসল সমস্যা কোথায়। এবার সমস্যা হলো আমার মায়ের বেডরুম সংলগ্ন টয়লেটে। সমস্যাটি হলো টয়লেটে কোনো পানির কল ধরলে ইলেকট্রিক শক খাওয়ার মতো। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। যারা আরজে রাসেল ভাইয়ার ঘটনা শুনতে চান, তারা আরজে রাসেল ভাইয়ার ঘটনা, বাছাই করা ঘটনা যারা শুনতে চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মাধ্যমে সর্বদাই আপনাদেরকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা শোনানো হবে। আপনারা চান যদি, তাহলে আজকে একটি লাইক দিয়ে ঘটনার 4-5টি ইমেইল এপিসোড শুনবেন আজকে। চলুন চলে যাই ঘটনাতে।
অনুভূতি হতে লাগলো, যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। এই সমস্যার কিছুদিন পর আমার জন্মদিনের আগের দিন বিকেলে আমরা খাটে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওই খাটেই আমাকে বসা দেখলাম এবং 7-8 বছর বয়সী ছোট ছেলে দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করে, আমার খাটের কাছে এসে দাঁড়ায়। ছেলেটির গায়ের রং ছিল কুচকুচে কালো। আমি ভয় পেয়ে গেলাম তাকে দেখে। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই, তোর মা এবং পরিবারের সবাই এখান থেকে চলে যায়, না হলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। কথাটি বলার পরপরই সে অদৃশ্য হয়ে গেল আর আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। আমার কাছে ব্যাপারটি স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যিই ছেলেটি এখানে এসেছিল। তো আমি মাকে গিয়ে সব বললাম। তিনি আমাকে অভয় দিলেন। ঘটনার পরের দিন আমার জন্মদিন ছিল। তো আগের দিন বিকেলে ঠিক সেই সময়ে, আমি যে সময় ছেলেটিকে স্বপ্নে দেখেছি, ঠিক সেই সময়ে আমার মা ফ্লোরে পা পিছলে পড়ে যায় এবং তার কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়। প্রায় 4 মাস পর্যন্ত তিনি বিছানায় শুয়েছিলেন। এরপর আমি মাকে বাসা পরিবর্তনের কথা বলি, কিন্তু আমার মা তখনও বাসা ছাড়তে চাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের বাসায় এবং ওপরতলায় এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। যদিও ডাকাতেরা আমাদের বাসা থেকে তেমন মূল্যবান কিছু পায়নি, কিন্তু আজব ব্যাপার হচ্ছে ডাকাতরা যাবার সময় আমাকে এবং মাকে এই বাসা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা বলে যে এখানে আপনারা থাকতে পারবেন না, সবাই শেষ হয়ে যাবেন। কিন্তু কেন শেষ হয়ে যাব তার ব্যাখ্যা তারা দিতে পারেনি। শুধু বলেছে এই বাসায় সমস্যা আছে। আর এই সতর্ক বার্তা শুধু আমাদের জন্যই কেন তা বুঝতে পারলাম না। তো এই ঘটনার পর আমরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। বাসা ছেড়ে যাওয়ার 2 দিন আগে আমার মা মেডিটেশনরত অবস্থায় এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার বেডরুমের এক পাশে অনেক গভীর গর্ত এবং সেই গর্তের মধ্যে দিয়ে পাশাপাশি শোয়া অবস্থায় 2টি পাথরের কালী মূর্তি শুয়ে আছে। মূর্তিগুলো দেখতে 100 বছরের পুরনো মনে হয়। তারপরও আমরা নতুন বাসায় চলে আসি এবং বাসাটি ছেড়ে দিই। আমার মা আমাকে তিনি যা দেখেছেন বললেন। এই বিষয় নিয়ে আমি অথবা আমার মা আর কেউ কারোর সাথে কোনো ব্যাপারে এই ব্যাপারগুলোতে নিয়ে শেয়ার করিনি। এই ছিল ঘটনাটি সম্পূর্ণ সত্যি এবং আমার ও আমার পরিবারের জীবনের সাথে ঘটে যাওয়া। এখানে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ শ্রোতার উপর নির্ভর করে। আমার নাম সুব্রত কুমার দা। আচ্ছা, আরেকটা ঘটনায় চলে গেছিলাম আমি। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আরো একবার বলি। পাঠিয়েছেন আমাদেরকে আবু তোহা মোহাম্মদ তামাম, ছাত্র তিনি, এবং মিরপুর 1-এ তার বাসা, ঢাকায় তিনি বাস করছেন। এই ছিল ঘটনা। এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনাদের অসংখ্য SMS চলে এসছে। আমাকে দীপ্ত লিখেছেন যে ভাইয়া নতুন তিনি আমাদের সাথে জয়েন করেছেন। এছাড়াও আমাদের সাথে জয়েন করেছেন বাঁধন ফ্রম চিটাগং এবং আজ তিনি তার ছোট ছেলে অন্তরকে নিয়ে, অন্তর একা একা শুনছে আমার। তিনি বলছেন যে তার হাজবেন্ড বাসায় নেই এবং তার খুবই ভয় করছে। আচ্ছা, এছাড়াও মিস্টার মোহাম্মদ তুফান আমাদের কুমিল্লা থেকে লিখেছেন যে ভাইয়া আমি নতুন, আমাদের সাথে তিনিও জয়েন করলেন। এছাড়াও চিটাগং থেকে দীপু বলেছেন প্লিজ ভাইয়া আজকে আমার SMS-টা পড়ো। আমি পড়ে ফেললাম আপনার SMS। আমাকে পিয়াস SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও আমাকে সবুর খান SMS করেছেন। এছাড়াও আমাকে SMS করেছেন, দেখতে পাচ্ছি এখানে সোহান, তিনি রেগুলার আমাদের সাথে থাকেন এবং রেগুলার আমাদের সাথে শোনেন, সেটা জানিয়েছেন। আশিক, পপি, প্রিয়া, প্রীতু এবং আমাদেরকে গৌরীপুর থেকে তারা SMS করেছেন এবং তারা বলেছেন যে তারা ভূত FM অনেক পছন্দ করেন। ফারুক আমাদের SMS করেছেন, লিখেছেন আমি 1 মাস পর ভূত FM শুনছি। মানিক আমাদের SMS করেছেন, আমাদেরকে নামটা লেখেনি, শুরুতেই বলেছেন ডিয়ার রাসেল। আমি জানি না যে আপনার নামটা কি, শুরুতে নামটা লিখবেন তাহলে খুব সুবিধা হয়। দেলোয়ার নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা থেকে লিখেছেন এবং তিনি এবং তার রুমমেট একসাথে ছাদের উপরে বসে ভূত FM শুনছেন। এই শীতের রাতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা নিচে চলে যান কারণ অসুখ করবে এখন ছাদে থাকলে। রনি আমাদের ময়মনসিং থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো তার ভালো লাগছে, কিন্তু ঘটনাগুলো বলাটা ঠিক হচ্ছে না, মাত্র একটা ঘটনা বলা হয়েছে। রিফাত তিনি কক্সবাজারের বিচে বসে আছেন এবং ভূত FM শুনছেন এবং তিনি অসম এনভায়রনমেন্ট, রাইট, শোনাটা আপনি অনেক মজা করে শুনছেন বুঝতে পারছি। সাগর আমাদের SMS করেছেন, ভূত FM শুনছেন। মুনমুন শান্তিনগর থেকে লিখেছেন যে সামটাইমস আই থিঙ্ক যে তিনি কখনো সময় তার মনে হয় যে ঘটনাগুলো হয়তো সত্যি নয়। হু নোস, আমি ঠিক জানি না। আপনারাই ঘটনা পাঠান, সুতরাং আপনারা যদি সত্যি ঘটনা পাঠান তাহলে ডেফিনেটলি সেগুলো সত্যি। ব্র্যান্ড বস আমাদের লিখেছেন, জাহিদুল আমাদের SMS করেছেন, আনিকা কবির আমাদের SMS করেছেন, জিকু আমাদের SMS করেছেন, আরো অনেক SMS করেছেন। আমরা ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটেছিল 2010
2010 সালে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। অন্যান্যদের মতো পুতুল খেলতে আমিও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তবে যে ঘটনা আমার সাথে ঘটেছিল তারপর থেকে পুতুল খেলার প্রতি ভালো লাগার সাথে সাথে ভয়টাও মনে থেকে গেছে। ঘটনায় আসা যাক। একদিন বিকেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম ঘরে খাটের ওপর একটা নতুন পুতুল রাখা আছে। আমরা অনেকে এই ধরনের পুতুল দেখেছি যেগুলো কিনা শুইয়ে দিলে চোখ দুটো বন্ধ হয়ে যায় আর দাঁড় করিয়ে রাখলে চোখ দুটো খুলে যায়। ওই পুতুলটাও সেই ধরনেরই ছিল এবং নতুন পুতুল দেখে আমি তো বেজায় খুশি। দৌড়ে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম কে দিয়েছে এই পুতুলটা। এখন তো জন্মদিনও না। মা বললেন তোর মেজো পিসি ওটা এনেছে। কথাটা শোনা মাত্রই আমি ছুটে মেজো পিসির ঘরে গেলাম পিসিকে থ্যাংক ইউ বলতে, আর সাথে এটাও জিজ্ঞেস করতে যে হঠাৎ তুই পুতুল আনলি যে, আমার তো জন্মদিনও না। পিসি বললেন আরে পুতুলটা আমি যেখানে কাজে যাই সেখানকার মালিক এনেছিল। ওনার বাড়িতে নাকি একজনের ছোট বাচ্চার জন্য ওনার স্ত্রী পুতুলটি কিনেছিলেন। ভেবেছিলেন মেয়ে হবে, কিন্তু ছেলে হওয়ায় পুতুলটি ওনার স্ত্রী অন্য কাউকে দিয়ে দিতে বলেছেন, আর উনি নতুন পুতুল কিনেছেন ওই বাচ্চাটিকে দেওয়ার জন্য। তাই পুতুলটি আমাদের মধ্যে কে নিবে কিনা জিজ্ঞেস করায় আমি তোর জন্য নিয়ে এসেছি। পুতুলটা আমার বেশ পছন্দ ছিল, সারাক্ষণ ওটা নিয়েই থাকতাম, ওটা নিয়েই খেলতাম। এমনকি ঘুমানোর সময়ও পুতুলটাকে বিছানায় এক পাশে রেখে ঘুমাতাম। এভাবেই 1-1.5 মাস কেটে যায়। হঠাৎ একদিন আমার মা লক্ষ্য করলেন যে পুতুলটার গা, হাত, পা, মুখে কেমন যেন ফেটে যাওয়ার দাগ। আমি স্কুল থেকে ফিরতেই মা জিজ্ঞেস করলো পুতুলটার কি অবস্থা করেছিস, এত নতুন পুতুল এইভাবে ফেটে গেল কিভাবে? আমিও দেখলাম পুতুলটার প্লাস্টিক বেশ ভালো কোয়ালিটির হওয়া সত্ত্বেও কেমন ফাটা দাগ সারা গায়ে। মা ভাবলেন যে হয়তো আমি পুতুলটা ছুঁড়ে মেরেছি খেলতে খেলতে, কিংবা হাত থেকে পড়ে গেছে, যত্ন নেই না তাই ফেটে গেছে। আমিও ভাবলাম দোষ হয়তো আমারই, তাই ওই বিষয়টা নিয়ে অতটা আর মাথা ঘামালাম না। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে ঘটল একটা অদ্ভুত ঘটনা। বলে রাখা ভালো যে আমার ওই পুতুলটার পিঠের সুইচ ছিল যেটা কিনা প্রেস করলেই গান বাজতো। আমি আগেই বলেছি যে পুতুলটা আমার এতই পছন্দের ছিল যে আমি ওটাকে নিয়ে ঘুমাতাম। একদিন শনিবার, স্কুল সাধারণত ছুটি থাকায় আমি বাড়িতে ছিলাম। খেয়ে দিয়ে যথারীতি পুতুলটা নিয়ে মায়ের সাথে ঘুমাচ্ছি, মায়ের সাথে শুয়েছি ঘুমাবো বলে। হঠাৎ দুপুর 3টা বাজতেই পুতুলের ভেতর থেকে গান বেজে উঠল। ঘুম ভেঙে গেল। এক প্রকার বিরক্ত হয়েই উঠে পুতুলটার সুইচটা অফ করে গান থামালাম। পরের দিন দুপুরবেলায় আবার 3টায় বাজতেই পুতুলের ভেতর থেকে একাই অটোমেটিক্যালি গান বাজতে শুরু করে দিল, ঠিক আগের দিনের মতো। কিন্তু এবার আমার ঘুমের ব্যাঘাত ঘটায় মা বিরক্ত হয়ে উঠে পুতুলটার গান বন্ধ করে আলমারিতে ঢুকিয়ে রেখে দিলেন। আর আমায় বললেন পুতুলটা নিয়ে আর ঘুমোতে হবে না। ঘুমের ঘরে পুতুলটার পিঠের সুইচটায় তোর হাত লেগে রোজ রোজ গান বেজে যাচ্ছে, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এবারও ব্যাপারটা কানে না নিয়ে দোষ ভেবেই মাথা থেকে ছেড়ে ফেললাম। কিন্তু ঠিক তার পরদিনই ঘটলো। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোড অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা আরজে রাসেল ভাইয়া একের পর এক আপনাদেরকে ঘটনা শোনাবে। আরজে রাসেল ভাইয়ার ঘটনাগুলো শুনতে, মানে বাছাই করা ঘটনাগুলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা সর্বদাই এই চ্যানেলই আরজে রাসেল ভাইয়ার ইমেল এপিসোডগুলো, মানে স্পেশাল ইমেল এপিসোডগুলো তুলে ধরে। তাই আরজে রাসেল ভাইয়ার ঘটনা পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে 3-4টি ভয়ঙ্কর ইমেল এপিসোড শুনে আসি। চলুন চলে যাই ঘটনাতে। আবার এক অদ্ভুত ঘটনা। ওই দিনটা সোমবার হওয়ায় আমি স্কুলেই ছিলাম দুপুরে। বাড়িতে মা একাই ছিলেন, তাই সেদিন বাড়ি ফিরতেই মার মুখে শুনলাম যে পুতুলটা নাকি আলমারির ভেতরে থাকা সত্ত্বেও আগের দিনের মতো বাজছিল নিজে। শুনে আমার কেমন যেন ভয় হতে লাগলো। আমার স্কুলে গরমের ছুটি পড়ে গেল, তাই বাড়িতেই দুপুরবেলা যখন 3টা বাজতো পুতুলটা আলমারির ভেতর থেকে ভেসে আসা হালকা গান আমার কানে আসতো। ব্যাপারটা মা অতটা গুরুত্ব দিত না, কিন্তু আমি এই ঘটনাগুলোকে কেন জানি ইজিলি নিতে পারতাম না। 5-6 দিন পর যখন সকালবেলা মা ওনার এক স্টুডেন্টকে পড়াতে গেলেন, তখন আমি চুপি চুপি পুতুলটা নিয়ে আমাদের বাড়ি থেকে অদূরেই থাকা একটা পুকুরে ফেলে দিয়ে এলাম। তবে পুতুলটা নিয়ে খেলতে ভালো লাগার থেকেও ভয়টাই বেশি লাগা শুরু হয়েছিল। বাড়ি এসে মা পুতুলটার ব্যাপারে জিজ্ঞেস করায় আমি বললাম বাইরে গিয়ে খেলতে খেলতে হারিয়ে ফেলেছি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমার মাও
অনেক মারও খেয়েছি, তবু সত্যি কথাটা বলিনি। সব থেকে আশ্চর্যের বিষয় এই ছিল যে পুতুলটা ফেলে দেওয়ার পর থেকেই আমার অস্বাভাবিকভাবে জ্বর হয় এবং সেটা টানা 3-4 দিন কন্টিনিউ করে, কিন্তু কোনো ওষুধেই সেই জ্বর কমছিল না। আমার মেজো পিসি ব্যাপারটা নোটিস করে আমার বাবাকে বললেন, যেই থেকে পুতুলটা হারিয়ে গেছে সেই থেকেই তো আমার জ্বর। বাবা এসব জিনিস না মানলেও পিসির কথা মতো কাছের এক মসজিদ থেকে পানি পড়া নিয়ে এসে খাওয়ালেন। এক রাতে জ্বর নেমে গেল। তা সত্ত্বেও আমার মা বাবার মধ্যে এটা কোনো প্যারানর্মাল ঘটনা এরকম কোনো কিছু তারা খুঁজে পাননি। কিন্তু পিসি ব্যাপারটা বুঝতে পেরে ওই লোকটার বাড়ি যায় পুতুলটার ব্যাপারে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু ওনার স্ত্রী কিংবা উনি দুজনেই কেউই সেই সময় বাড়ি না থাকায় ওনাদের সাথে পিসির কোনো কথা হয় না। কিন্তু বাড়িতে থাকা কাজের মেয়েটি থেকে আমার পিসি সমস্ত ঘটনা জানতে পারে। মেয়েটি বলে পুতুলটি নাকি কেনা হয়েছিল ওনার এক আত্মীয়র সন্তানের জন্য এবং সেটি কন্যা সন্তানই ছিল। বাচ্চাটি জন্মানোর পরই নাকি ওর জন্য পুতুলটি কিনে হসপিটালে রাখা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত জন্মানোর 2 দিন মধ্যেই নাকি শিশুটি একদিন দুপুর 3টার সময় কোনো এক অজানা অসুখে মারা যায় এবং সেই পুতুলটি আনা হয় পিসির কাজের ওখানে এবং পিসি না জেনেই পুতুলটা আমার জন্য বাড়ি নিয়ে আসে এবং তারপর থেকেই এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। অবশ্য পুতুলটি ফেলে দেবার পর আর তেমন কিছু হয়নি। এই ছিল আমার ঘটনাটি পুরোপুরি আমার বন্ধুর মুখ থেকে শোনা। আশা করি সবার ভালো লাগবে। ভূত এফএমের নিয়মিত শ্রোতা, অসম্ভব ভালো লাগার একটি শো, একটিও এপিসোড মিস করি না। বলে রাখা ভালো যে রাত জেগে ভূত এফএম শুনতে শুনতে আমি এখনো বেশ খানিকটা সাহসী হয়ে গেছি। একা একা কিংবা অন্ধকারে আগের মতো ভয় পাই না এবং ভূত এফএমকে অনেক থ্যাঙ্কস। ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। রাসেল ভাই নমস্কার, আমি নিপু আচার্য, একটি বেসরকারি এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি 2003 সনের ঘটনা। আমার এসএসসি পরীক্ষা ঠিক 1-1.5 মাস আগের ঘটনা। এই দুনিয়াতে লোকাচার, লৌকিকতা যেমন আছে তেমনি অলৌকিকতারও কমতি নেই। আমি মানুষ পড়ানোর সাথে জড়িত। এটা কোনো সাধারণ কাজ নয়। এই কাজ করতে গেলে বুকের পাটায় স্বাভাবিকের চাইতে অনেক বেশি সাহস থাকতে হয়। একবার যদি আপনারা চোখ বন্ধ করে ভাবেন যে একটি আস্ত মানুষকে পুড়িয়ে ভস্ম করে দেবার কথা, তো আমি নিশ্চিত আপনার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। আমাদের পাশের বাসায় সেই ছোটবেলা থেকে দেখে আসছি প্রিয়বালা, ডাকনাম ভক্ত বলে এক বৃদ্ধা মহিলা তিনি থাকতেন। বয়স আনুমানিক 80 বছরের মতো। ওনার স্বামী মারা গেছেন স্বাধীনতা যুদ্ধের কিছুদিন পরেই, তাই জন্ম থেকেই ওনাকে সাদা শাড়ি পরা এবং চুলে জাস্ট ছোট করে ছাট দেওয়া অবস্থাতে দেখে আসছি। এই জগতে ওনার এক মেয়ে ছাড়া আর কেউ ছিল না, যিনি থাকতেন ওনার বাড়ি থেকে অনেক দূরে। তাই উনি বড়শি দিয়ে পুকুরে ও খালে মাছ ধরতেন এবং ওই মাছ দিয়ে অধিকাংশ সময় খাওয়া দাওয়া করতেন। এ কারণে তাকে অনেকে মেছো পিশাচ বলেও ডাকত। এই ভক্তর কপালে একটা বেশ বড় আকারের টিউমার, যেটা নিয়ে আমরা অনেক ঠাট্টা করতাম। এবার মূল কাহিনীতে আসি। সেবার ভক্ত বেশ কয়েক মাস যাবৎ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। গ্রামের সবাই এক পর্যায়ে ওনার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। সেদিন ছিল শনিবার, অমাবস্যার রাত। তখন আনুমানিক 1:30 মতো বাজে। হঠাৎ ওনার ঘর থেকে অনেক চিৎকার শুনতে পাই। ওনার মেয়ে চিৎকার করে বলছে, তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, মা আর নেই। ওই গাব গাছটার নিচে তোরা আগুন জ্বালা, আমার মায়ের হাতে আমার মাকে নিয়ে যা। উল্লেখ্য, ওনার ঘরের পাশে একটি বড় গাব গাছ ছিল। ওনার চিৎকার শুনে আমি এক মুহূর্তে দেরি না করে দৌড়ে ওনার ঘরে যাই। এরপর আমরা কয়েকজন মিলে ওই গাব গাছের নিচে হাতে মশাল নিয়ে যাই। যে কথা সেই কাজ। গাছের ওপরের দিকে তাকিয়ে আমরা অনেকে স্পষ্টত দেখি সাদা শাড়ি পরনে এক খুনখুরে বুড়ি গাছের ওপর থেকে লাফ দিয়ে পাশে থাকা একটা পুকুরের মধ্যে পড়ছে। এমনকি ওই পানির ছিটা আমাদের অনেকের গায়েই লেগেছিল। বুঝতে আর বাকি রইল না ব্যাপারটা কি ঘটছে।
ঘরে ফিরে ওনার মেয়ের মুখে শুনলাম ওই বুড়ি নাকি ভক্তর পাশেই একটু দাঁড়িয়েছিল। উনি আরও বললেন উনি পাশের রুমে গিয়েছিলেন পানি আনতে, সেখানে বসেই শুনেন ভক্ত বলছে, না আমি যাব না, তুই যা, আমাকে তুই নিয়ে যেতে পারবি না। এরপরে বেশ কয়েকটা জোরে জোরে গোঙানির শব্দ করেছেন, তারপরেই আর কোনো আওয়াজ নেই। বোঝাতে পারবো না সেই রাতে লাশ নিয়ে কতটা ঝামেলায় পড়েছিলাম। লাশ পাহারা দিতে আমরা 5-6 জন ছিলাম। সারা রাত কুকুরগুলো প্রচন্ড ডাকাডাকি করছিল। রাতের শেষ ভাগে আমরা যখন আর সহ্য করতে পারছিলাম না, পরিস্থিতিটা ছিল এমন, এক ঝাঁক কাক টিনের চালের ওপর তার পায়ের নখ দিয়ে আঁচড় কাটছে। কুক পাখিটা দূরে ভয়ঙ্কর ভাবে গাছের ডালে কুক কুক শব্দ করছে। চারিদিকে গা ছমছমে পরিবেশ। যে স্থানে লাশ শোয়ানো ছিল সে স্থান বরাবর টিনের বেড়ার বাইরে দাঁড়িয়ে ওই বুড়ি করুণ সুরে কাঁদছে। কি যে বিভৎস সেই কান্নার সুর, কাউকে বোঝাতে পারবো না আমি। ওনার মেয়ের হঠাৎ চৌকাঠের ফাঁকায় দেখছেন জল করছে দুটি চোখ, এক দৃষ্টিতে বাইরে থেকে লাশের দিকে তাকিয়ে আছেন। চিৎকার করে উনি বেরিয়ে গেলেন ঘর থেকে। এক পর্যায়ে লাশ একা রেখে আমরাও বের হয়ে আসতে বাধ্য হয়েছিলাম সেই রাতে। আজানের শেষে ভোরের আলো ফুটতেই বাড়ির কয়েকজন মুরব্বী লাশের কাছে গিয়ে দেখি লাশের মাথার বেশিরভাগ অংশই খাওয়া এবং লাশটা নিচুভাবে পা সমান করে বসে আছে। বুঝতে বাকি রইল না রাতে কি হয়েছে। বিকেল 4টার দিকে শ্মশানে লাশ পোড়ানোর জন্য তুলেছিলাম, শেষ হতে রাত 10টা বেজেছিল। তখন আমি বুঝতে পারিনি আমাদের ভাগ্যে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তবে অনেক মুরব্বী সেদিন বলেছিল যে ভক্তবারের দোষ পেয়েছে, সবাইকে একটু সাবধানে থাকতে হবে, কিন্তু তাদের কথা আমি আমলেই নেইনি। যেখানে ওই শ্মশানটা ছিল ঠিক তার বিপরীতে 15-20 হাত দূরে আবার শোবার ঘর ছিল আমার। তখন গভীর রাত, মিটমিট করে হ্যারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে আমার রুমে। সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কোনো এক শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘরের চৌকাঠে বাইরে দাঁড়িয়ে চোখ যেতেই আমি স্পষ্টত দেখি আমার রুমে সাদা একটা বিড়াল প্রবেশ করলো। পরক্ষণেই সেই বিড়াল গাব গাছে থাকা বিভৎস সেই বুড়ির রূপ নিল। ভয়ঙ্কর সে চেহারা, মুখে তাজা রক্ত মাখা, হাতে ছিল একটা আধ খাওয়া মানুষের মাথা। ওই মাথাটার কপালের ওপরের দিকে একটা বড় গোল টিউমারের মতো। এবার আমার আর বুঝতে বাকি রইল না এটা ভক্তের খাওয়া সেই মাথা। এবার এটা ধীরে ধীরে সে আমার খাটের সামনে এগোতে লাগলো। এক পর্যায়ে ওই মাথাটা আমার খাটের ওপরে হাত দিয়ে আমার বুকের ওপরে নিয়ে বসে। আমার মুখের সামনে মাথাটা এগিয়ে দিয়ে বলে ওটাকে খেতে। ততক্ষণে আমি মৃত্যুর শেষ ভাগে পৌঁছে গিয়েছি। সেবার 3 দিন পরে আমার জ্ঞান ফেরে। এরপরে আমি শুধু ঝিমাতাম। ভর দুপুরে ওই গাব গাছের নিচে ছুটে যেতাম। আমাকে কেউ ধরে রাখতে পারত না, শুধু বলতাম আমি মানুষের মাথা খাবো। এরপর আমি কোনো এক নাম করা গুরুদেবের চিকিৎসায় ভালো হই। পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস লেগে যায়। এরপর আমি শুনতে পারি ওই দিন রাতে প্রচন্ড ধস্তাধস্তি আওয়াজে ঠাকুমা ও আমার মা ছুটে আসেন আমার রুমে। এসে দেখেন আমার বিছানায় আমার শরীরের নিচে তাজা রক্ত লেগে আছে, কিন্তু ওনারা আমার শরীর মোছানোর পর অবাক হয়ে দেখেন কোথাও বিন্দু মাত্র কাটা ছেঁড়া নেই। তবে এই তাজা রক্তগুলো কোথা থেকে আসলো আজও এর উত্তর খুঁজে পাইনি। এত কিছু হওয়া সত্ত্বেও মানুষ পোড়ানোর নেশা আমার কাটেনি। এক ভয়ঙ্কর নেশা। আজও প্রশ্ন জাগে, তবে কি অলৌকিকতার কাছে আমরা মাঝে মধ্যেই বেপরোয়া এক লৌকিক জগতের মানুষ বলে বাধা পড়ে যায় এই লৌকিক মানুষ জগতের মানুষ বলে? এই প্রশ্নটা দিয়ে তিনি শেষ করেছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ। না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1975 সাল। ঘটনাটি ফার্স্টে যার সাথে ঘটেছিল তিনি শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর। ওনার শ্বশুর পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। ওনার চেম্বার ছিল খুলনার বসুরপাড়া নামক একটি জায়গায়, আর ওনার বাসা ছিল মোহাম্মদনগরে।
প্রতিদিন রাত 10টা থেকে 10:30টার দিকে উনি চেম্বার বন্ধ করে বাসায় ফিরে আসতেন। বাসায় ফিরে আসার সময় একটি ছোট্ট ব্রিজ পার হতে হতো, এটিকে গল্লামারি ব্রিজ বলে। ওই সময়তেই ওর ওই ব্রিজটির বয়স ছিল প্রায় 100 বছর। ব্রিজ কেন্দ্রিক ছোটখাটো ঘটনা হর হামেশাই মানুষের সাথে ঘটতো, কিন্তু জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে কখনো ঘটেনি, যার কারণে উনি সেগুলো তেমন কোনো পাত্তা দিতেন না। কোনো একদিন উনি চেম্বার বন্ধ করতে যাবেন, হঠাৎ একটা ইমার্জেন্সি রোগীর খবর আসে। উনি তাড়াহুড়া করে চেম্বারটা খোলা রেখে সে রোগীর বাড়িতে চলে যান। তো সে রোগীর বাড়িটি বসুরপাড়া থেকে একটু ভেতর দিকে ছিল। তো রোগীর ওষুধপত্র দিয়ে আবার উনি চেম্বারে ফিরে আসেন এবং চেম্বার বন্ধ করতে করতে প্রায় রাত 1টা বেজে যায়। রাস্তায় কেউ ছিল না তখন। ওনার কাছে ছিল একটি সাইকেল এবং একটি টর্চ লাইট, যেটি নিয়ে উনি প্রতিদিন আসা যাওয়া করতেন। তো সেদিনও ওই রাতের বেলা উনি সাইকেল এবং টর্চ লাইট নিয়ে ফিরছিলেন। উনি যখন গল্লামারি ব্রিজের কাছে আসেন এবং ব্রিজের দিকে উনি সাইকেল চালিয়ে উঠতে থাকেন, তখন ওনার হঠাৎ মনে হয় ওনার শরীরটা আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, উনি আর সাইকেল চালাতে পারছেন না। উনি ভাবেন হয়তোবা যেহেতু সাইকেল নিয়ে উঁচুতে উঠছেন, ওনার শরীরের প্রেসার পড়ছে, শক্তি বেশি লাগছে, এই জন্য এমন মনে হচ্ছে। উনি সাইকেল থেকে নেমে যান এবং সাইকেল ঠেলে আস্তে আস্তে ব্রিজের উপর ওঠেন। ব্রিজের উপর উঠেই উনি হঠাৎ একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। উনি দেখেন ব্রিজের ঠিক অপর পাশে প্রায় 30 থেকে 40 ফুট লম্বা দানবাকৃতির মানুষের মতো কিছু একটি দাঁড়িয়ে আছে এবং তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চাঁদের আলো ছিল, যার কারণে সেটা স্পষ্ট বুঝতে পারছিলেন। সুমন ভাইয়ের শ্বশুর ওই জায়গা থেকে পেছন দিকে ঘুরে আবার সাইকেল চালিয়ে চলে আসার চেষ্টা করতে থাকেন, কিন্তু উনি সেটা করতে পারেননি, কারণ ওনার মনে হচ্ছিল ওনার সমস্ত শরীর অবশ হয়ে গেছে এবং উনি একদম স্টিল দাঁড়িয়েছিলেন সেখানে, কোনোভাবেই এক চুল পরিমাণ নড়তে পারছিলেন না। ওদিকে ওই ভয়ঙ্কর দানবাকৃতির প্রাণীটি, সে নিজেও কোনো কথা বলছে না সুমন ভাই শ্বশুরের সাথে, সে ওখান থেকে সরছেও না, নড়ছেও না, শুধু সুমন ভাই শ্বশুরের দিকে তাকিয়ে আছে। বেশ খানিকক্ষণ পর সুমন ভাই শ্বশুর সেন্সলেস হয়ে যান। সকালে উনি আবিষ্কার করেন নিজেকে তার বাসায়, কারণ উনি ডাক্তার হওয়ার সুবাদে এলাকার অনেকেই তাকে চিনতেন এবং তিনি অজ্ঞান হওয়ার পর সকালবেলা মানুষ তাকে উদ্ধার করে বাসায় দিয়ে আসে। এই ঘটনার পরে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিলেন, সুস্থ হননি। পরবর্তীতে ভালো একজন হুজুরের ঝাড় ফুঁকে উনি সুস্থ হন। এরপরে দীর্ঘদিন ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। লিসেনার, এখন আসি জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্যালক আলামিন ভাইয়ের ঘটনায়, কারণ এই ঘটনাগুলো একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আলামিন ভাই খুব সুন্দর বাঁশি বাজান। উনি বাসা থেকে নির্জন জায়গায় বসে বাঁশি বাজাতে পছন্দ করতেন। বাসায় উনি তেমন বাঁশি বাজানোর চেষ্টা করতেন না। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে উনি নির্জন স্থানে চলে যেতেন এবং ওনার প্রিয় একটি জায়গা ছিল আন্দির ঘাট নামক একটি জায়গায়, যেটি বয়রা এবং রায়ের মহলের মাঝামাঝিতে অবস্থিত। আন্দির ঘাটের পাশেই একটি ছোট পুকুরের মতো আছে এবং পুকুরের ওই পাশেই রয়েছে শ্মশান। ওই জায়গাটা নিরিবিলি হওয়ার কারণে আলামিন ভাই উনি সেখানে বাঁশি বাজাতে পছন্দ করতেন। ঘটনাটি যখন ঘটে সেটা হচ্ছিল 2005 সালের দিকে। উনি রাতের বেলা বসে বসে বাঁশি বাজাচ্ছিলেন, কিন্তু আসলে ওনার খেয়াল ছিল না ওই দিন ছিল অমাবস্যা। উনি নিজের মনে বাঁশি বাজাচ্ছিলেন, হঠাৎ উনি পানির মধ্যে এক ধরনের খলখল আওয়াজ ওনার কানে ভেসে আসে। উনি ভালো করে লক্ষ্য করেন এবং শুনতে পান যে পানির মধ্যে কিছু একটা নড়ছে এবং সেটি মাছ না, অন্য কিছু, এবং নাকি সুরে হেসে ওঠে। তো সুমন ভাই প্রথমে চিন্তা করে এটা হয়তোবা তার শুনতে ভুল হচ্ছে, কিন্তু পরে ভালো করে খেয়াল করেন না,
আসলেই এটি হাসির শব্দ, নাকি সুরে হাসছে। আলামিন ভাই উনি চিন্তা করেন যে এটা কি হতে পারে, কারণ উনি ছিলেন খুব সাহসী। আমি সরি, একটু আগে সুমন ভাই বলে ফেলেছি, আসলে আলামিন ভাই হবে। তো আলামিন ভাই খুব সাহসী ছিলেন। উনি বিভিন্ন জায়গায় রাতের বেলা একা একা বসে বাঁশি বাজাতেন, একা একা চলাফেরা করতেন, কখনো ওনার ভয় লাগে না। কিন্তু ওই দিন ওনার সমস্ত শরীরে একটু ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার পরে ওনার শরীরে খুব ঠান্ডা অনুভূত হতে থাকে। উনি সেই দিন খুব ভয় পেয়েছিলেন। উনি আর সেখানে দেরি করেন না, উনি দ্রুত বাঁশি বাজানো বন্ধ করে বাসার দিকে ফিরে আসতে থাকেন। উনি যখন হেঁটে আসছিলেন আন্দিরঘাট থেকে, তখন ওনার মনে হচ্ছিল ওনার পেছনে কেউ একজন হেঁটে হেঁটে আসছে, কিন্তু উনি যখনই পেছন দিকে তাকান উনি কাউকে দেখতে পান না। এরকম একাধিকবার যখন মনে হচ্ছে যে পেছনে কেউ আসছে, কিন্তু তাকালে উনি কাউকে দেখতে পাননি। উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরেও যখন উনি বাড়িতে ঢোকেন, ওনার মন স্পষ্ট উনি বুঝতে পারেন যে কিছু একটা জিনিস ওনার সাথে হেঁটে হেঁটে এসে ওনার বাড়িতেও ঢুকে পড়ে। উনি দ্রুত গোসল করে শুয়ে পড়েন। এরপরে কিছুদিন তেমন কোনো সমস্যা হয়নি। এই ঘটনার মাসখানেক পরে একটি ঘটনা ঘটে। সেটি আলামিন ভাইয়ের বাবা মানে জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুরের সাথে। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদিন ওঠেন। ওঠার পর উনি যখন কলপারে যাবেন ওযু করার জন্য, তো ওনার রুমের থেকে একটু পাশেই ছিল ওনার শাশুড়ির ঘর, মানে সুমন ভাইয়ের নানি শাশুড়ির ঘর আর কি। ঘরের মধ্যে ডিম লাইট জ্বলছিল। তো হঠাৎ মনে হয় যে ওনার শাশুড়ির খাটের পাশে বসে কেউ একজন ওনার শরীরে হাত বুলাচ্ছে। তো উনি চিন্তা করেন কে এটা। তো উনি আস্তে আস্তে ওই ঘরের জানালার দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর উনি বলেন যে কে। তখন ওনার দেখা একটি কালো রঙের ছায়ামূর্তি তার শাশুড়ির শরীরে হাত বুলানো বন্ধ করে আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে আসে। তখন উনি দেখেন যে এটির শরীরের আকৃতিটা মানুষের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির সবাই জেগে ওঠে। তাকে জিজ্ঞাসা করা হয় যে কি দেখেছে। তাকে সেন্স থেকে ফেরানো হয় পানি ছিটিয়ে। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি সব ঘটনা খুলে বলেন। এই ঘটনা যখন ওনার বাসায় ঘটে তখন সবাই আতঙ্কিত হয়ে যান যে কি হতে পারে। তখন সুমন ভাই বলে যে এই যে কিছুদিন আগে আমি তো বাঁশি বাজাতে গিয়েছিলাম, তখন আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমার মনে হলো যে কোনো একটা জিনিস আমার সাথে বাসায় চলে এসেছে। পরবর্তীতে তারা একজন হুজুর ডেকে বাড়ি বন্ধ করান, কিন্তু আসলে কোনো লাভ হয়নি। যখন বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুর দেখার পর এই একই ছায়ামূর্তিটি উনি মাসখানেক পরে আবার দেখেন। হঠাৎ রাতের বেলা ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি খেয়াল করেন যে ওনার বিছানার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি বলেন কে? কোনো কথা বলে না। ওনার পাশে বেড সুইচ ছিল। যখনই বেড সুইচটা অন করেন এবং লাইট জ্বলে ওঠে, উনি দেখেন একটি মানুষের অবয়বের মতো, কিন্তু মাথাটা বিড়ালের মতো। এবং সেই বিড়ালের মাথাওয়ালা ওই ভয়ঙ্কর প্রাণীটি সুমন ভাইয়ের শ্বশুরকে দেখে হেসে ওঠে। সুমন ভাইয়ের শ্বশুর প্রচন্ড জোরে চিৎকার দেন এবং উনি তখন স্ট্রোক করেন। স্ট্রোক করার পরে উনি মাসখানেক জীবিত ছিলেন, তারপর উনি মারা যান। ঘটনাটি এখানেই শেষ নয়। উনি মারা যাওয়ার বছর খানেক পর
আর একটা লোমহর্ষক ঘটনা ঘটে ওনার বাড়িতে। সুমন ভাইয়ের ওয়াইফ এবং তার বড় বোন ওনারা ওই দিন ফ্লোরিং করছিলেন। খুব গরম পড়েছিল, এই জন্য চিন্তা করেন আজকে ফ্লোরিং করবেন। তো সুমন ভাইয়ের ওয়াইফ এবং ওয়াইফের বড় বোন ওনারা একসাথে ফ্লোরিং করছিলেন। খাটে ওনারা শন নাই, নিচে শুয়েছিলেন। গভীর রাত্রে খচখচ শব্দে সুমন ভাইয়ের ওয়াইফের বড় বোনের ঘুম ভেঙে যায়। উনি লক্ষ্য করেন যে খাটের নিচে লম্বা কালো কি একটা যেন নড়াচড়া করছে। তো উনি চিন্তা করেন যে বিড়াল হবে নাকি, কিন্তু বিড়াল তো এত বড় হওয়ার কথা নয়। তখন পাশে থাকা ওনার বোনকে ডেকে ওঠায় যে এই দেখ তো এটা কি। খাটের নিচে স্বাভাবিকভাবে অন্ধকার থাকার কথা, কিন্তু সেই অন্ধকারও ওনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে এই জিনিসটা কি। লিসেনার, এটা হচ্ছে সেই জিনিস যেটি সুমন ভাইয়ের শ্বশুর 2 বার দেখেছিলেন। এবং অদ্ভুত ব্যাপার, ওনারা 2 বোন যখন দেখেন যে ওই বিড়ালের মাথাওয়ালা ওই প্রাণীটি শাড়ি পরা ছিল এবং তাদের কপালে একটি টিপ ছিল, ওনারা এই দৃশ্য দেখে প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন। আশেপাশের রুম থেকে লোক চলে আসে, আসার পরে বলে কি হয়েছে, তখন ঘটনাটা খুলে বলেন। এরপর একজন হুজুরকে নিয়ে আসা হয় যে আসলে এরকম বারবার কেন ঘটছে আমাদের পরিবারে। তখন হুজুর বলেন যে 1975 সালে যখন আলামিন ভাইয়ের বাবা মানে শেখ জাহিদুল ইসলাম সুমন ভাইয়ের শ্বশুর যখন ওই গোল্লামারি ব্রিজের কাছে ওই ভয়ঙ্কর মূর্তিটি দেখেছিলেন, ওই মূর্তিটাই ওনার সাথে পরবর্তীতে ওনার বাড়িতে চলে আসে। আসার পর তেমন কোনো ক্ষতি সে করেনি, কিন্তু 2005 সালের দিকে আলামিন ভাই যখন শ্মশানে বাঁশি বাজাতে যান, শ্মশানের কাছে আন্দিরঘাট নামক জায়গায়, তো সেখান থেকে এই বিড়ালের মাথাওয়ালা মানুষের দেহধারী একটি প্রাণী চলে আসে এবং আসার পরে আগের যেই ভয়ঙ্কর জিনটি ছিল তার সাথে মিলে তারা এখানে স্থায়ীভাবে আসন গেড়েছে, বসবাস শুরু করেছে এবং এই বাড়িতে তারা তাদের রাজত্ব কায়েম করার জন্য মানে এই বাড়ির লোকদেরকে ভয় দেখাচ্ছে। প্রিয় লিসেনার্স, এখনো ছোটখাটো ঘটনা ঘটে যাচ্ছে, যদিও তারা অনেক চেষ্টা করেছে এটি বন্ধ করার জন্য, অনেকটা কমেছে, কিন্তু এখনো ছোটখাটো ঘটনা শেখ জাহিদুল ইসলাম সুমন ভাই শ্বশুর বাড়িতে ঘটে চলছে। এটি ছিল ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ। চলুন শুরুতেই চলে যায় আফমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া। ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করত যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে 65 যুদ্ধ শেষ হওয়ার পর আপনার
1966 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যান। যাওয়ার দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিং এর মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোন একটা বিল্ডিং এর ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয় যে এটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো রাসেল ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা দেখুন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল। 2 তলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমন ভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2 দিন তারা রাত্রে ঘুমাতে পারতো, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন সকালের ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত। পাকিস্তানি সোলজাররা ডিউটি করত, যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত। মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচন্ড পানির পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই যে ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময় রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় মানে দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরো ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে 2 পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে ওই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে ওর নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। উনি দেখলেন না, আসলেই ঠিক।
তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেয়া হয়েছিল, মানে বাতি দেয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো। রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটাও, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায়। রাসেল ভাই উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেসারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সেই সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নাই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পাত্তা দেওয়া হয় না স্বাভাবিকভাবেই, তারা এগুলো অতটা বিশ্বাসও করেন না, এই জন্য ওইভাবে উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা, ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানা ঘোষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞাসা করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেইল আছে আমরা গল্পটা হ্যাঁ, তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন, ওই দিন আরেকজন যিনি বাংলাদেশের জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়া মূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না? না, ওখানে দেখে যে না কিছু নাই। আলো জানানোর পরে ইন্টারেস্টিং। তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবা এই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন, হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। তো ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ, এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে ধরেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পরে আরো বাড়ছে, কিন্তু সে এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই
এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল। জনপদের মধ্যে ছিল হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে গোনা যে কয়েকজন জীবিত ছিল, ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিং গুলো রাসেল ভাই যেটা ছিল, ওনারা যেটা থাকতেন, এটা কিন্তু ওই জনপদেরই মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা। কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে আর জানা যায় নাই, কেন ওটা তো আমরা তো সবাই পাকিস্তানের ওই জায়গাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আপনার কাছ থেকেও একটা ঘটনা শুনতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহান ফ্রম উত্তরা। জি। আমি আজকে যে ঘটনাটি বলবো রাসেল ভাই, এটা আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া। এটা আপনার নিয়ার অ্যাবাউট 15 to 20 ইয়ার্স আগে, 15 থেকে 20 বছর আগের ঘটনা। তো আমার বড় বোন ঢাকায় থাকতেন, ওনার নামটা একটু বলতে যাচ্ছি রাসেল ভাই, লাইজু আমার বোনের নাম। তো উনি যে কোনো একটা ভ্যাকেশনে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশালে, বরিশাল প্রপারেই। তো আপু আমাদের বাসায় আসে। তো তখন ওর একটা ছেলে একটা মেয়ে। তো ওদের বয়স আপনার 3-4 বছর এরকমেরই। ওরা দুজন পিঠাপিঠি। তো রাতের বেলা ঘুমোতে গেছে। ঘুমোতে যাওয়ার পরে রাসেল ভাই ফার্স্ট দিন যেটা আপু নোটিস করলো যে কিছু চুরির আওয়াজ। আচ্ছা। মানে হঠাৎ করে আমাদের বাড়িটা নিচতলা ছিল, মানে একতলা একটা বাড়ি ছিল, বাট অনেক পুরানো এবং অনেক বড়। তো এরপর যেটা হলো, আপু কিছু চুরির আওয়াজ, চুরির সাউন্ড শুনতে পেলো। তো এরপর আপু একটু স্ক্যার্ড হয়ে যায়, বাট ওদিনকার আসলে জার্নি করে ঢাকা থেকে গেছে, তো টায়ার্ড থাকার কারণে ওইভাবে নোটিস করেনি, মানে ঘুমায় পড়ছে। সেকেন্ড দিন রাসেল ভাই এই জিনিসটা আবার একই টাইমে আবার সে এটা নোটিস করতেছে এবং শুনতেছে। আপু এমন ভাবে ফিল করতেছে যে চুরি সাউন্ড হচ্ছে, সাথে কেউ হয়তো বা উপরে আপনার দৌড়চ্ছে বা নাচলে যেমন একটা ধুম ধুম একটা সাউন্ড হয়, এই টাইপের একটা সাউন্ড হচ্ছে। দেন পরের দিন ঘুম থেকে উঠে আমার মায়ের সাথে আপু ঘটনাটা শেয়ার করলো। তো মা আসলে ওইভাবে জিনিসটা করে না। আম্মা বলছে যে তুমি একটু সাবধানে থাকো, আর তোমার ছোট ছোট বাচ্চা, এদের নিয়ে তুমি একটু সাবধানে থাকো, বেশি সন্ধ্যার পরে বা খোলা আকাশের নিচে খুব একটা বেশি বাইরে থেকো না। আচ্ছা। তো থার্ড ডে তে রাসেল ভাই আপনার টাইমটা হচ্ছে 2:30 to 3 AM এরকমের। তো এই টাইমে আপু হঠাৎ করে শুনতেছে চুরির সাউন্ড, সাথে আপনার ঘুঙুরের আওয়াজ, মানে পায়ে ঘুঙুর নাচের সময় যে ঘুঙুরটা পড়ে, এটার মানে সাউন্ড প্রচন্ড প্রকট আকারের সাউন্ড হচ্ছে। তো কিছুক্ষণ শোনার পরে আপু উঠে বসলো। আচ্ছা। বসার পরে মনে হচ্ছে আপুর কাছ থেকে যেটা শুনলাম যে আপনার সাউন্ডটা মনে হচ্ছে আপু ফিল করতেছে যে তার রুমেই সাউন্ডটা হচ্ছে, তার রুম থেকে সাউন্ডটা আসছে। দেন আপু খুব স্ক্যার্ড হয়ে গেল এবং একটু পরে সে মানে সাউন্ডটা থেমে গেল। আপু দোয়া দরুদ পড়তেছে। তো এরপর যেটা হয়েছে, আপু শুয়ে পড়লো। শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে মশারি টাঙানো তো রাসেল ভাই, তো মশারি মানে তখন বাইরের যে একটা আমাদের মানে বরিশালে আপনার বাসাটা ছিল এরকমের যে জানলা খোলা থাকলেও সমস্যা হতো না, ঠিক আছে? ওই টাইমটা এরকম একটা টাইম ছিল। তো জানলা খোলা, ন্যাচারালি আপনার যেই রাতের বেলার যে চাঁদের আলোটা, ওইটার মোটামুটি একটা আছে। তো ওই আলোতে আপু দেখতেছে যে মানে 5-6 বছরের কিছু ছেলে মেয়ে, মানে বাচ্চা লাইক আপনার মানে এরকম এদের ছায়া দেখতেছে। আচ্ছা। তো আপু দেখে খুব ঘাবড়ে গেল, ঘাবড়ে যে আম্মাকে ডাকলো, বাট আম্মা শুনতেছে না, দরজা তো সবাই যে যার রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। তো এরপর যেটা হয়েছে, আপু চুপচাপ শুয়ে শুয়ে দোয়া দোয়া করতেছে। কিছুক্ষণ পরে আপু ফিল করতেছে তার খাটের উপরে হয়তো বা কেউ এসে বসছে এবং আমরা একজন আরেকজনকে মুখ থেকে ফু দিলে একটা লাইক বাতাসের মতো একটা ফিল হয় রাসেল ভাই। তো আপু ফিল করতেছে এরকম কেউ হয়তো বা আপুকে মানে এরকম বাতাস দিচ্ছে মুখ থেকে, এরকম একটা দিচ্ছে। তো একটা পর্যায়ে মনে হচ্ছে যেটা পায়ের দিকে বাতাসটা দিচ্ছে। তো আপু যেখান থেকে বাতাসটা আসছে ওইখানে হাত দিচ্ছে। হাত দেওয়ার পরে মানে আপু ফিল করতেছে যে কারো একটা হাত। আচ্ছা, ঠিক আছে, বাচ্চা একটা হাত। তো এটার পরে আপু অনেক জোরে চিৎকার দেয়, অনেক ভয় পায়। তো সবাই বাসার একত্রে রাতের বেলা সবাই পরে জড়ো হয়। এরপর